হ্যাঁ স্যার বলবো। আমি আচ্ছা, লাস্ট কি হয়েছিল? লাস্ট দিন, লাস্ট ডেতে আমাদের কি কি করা হয়েছিল? আচ্ছা, এখানে যেটা বলি, এখানে কিন্তু এইচটিএমএল এ তোদের এলএমএস এ অনেকে হাত দিসনি। আমি কিন্তু চাই এলএমএস কমপ্লিট হোক, কারণ ডেডলাইন কোনোভাবেই পার করা যাবে না। ফটোশপ যেমন ম্যাক্সিমাম তোদের কমপ্লিট হয়ে আছে, ফটোশপ নিয়ে আমার সেরকম কোনো ইস্যু নেই। এখানে আমি দেখতে পাচ্ছি ফটোশপ তোদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে অনেকেরই। এই যাও, ফটোশপটা সবাইকারই হয়ে আছে। সৌভিক মণ্ডল, অর্ঘজিৎ নেই, বাদ বাকি সবাইকার হয়ে গেছে। বাট এইচটিএমএলটা অনেকেই এখনও হাত দিসনি, বা কমপ্লিট হয়নি, হয়তো রানিং রয়েছে তোদের অনেকে। তো সেক্ষেত্রে আমি সবাইকে বলছি এইচটিএমএলটা এবার কিন্তু আমার সাথে সাথে যেন কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে? এখানে আমি দেখতে পাচ্ছি অনেকেই ট্রাই করছিস না। যেমন সৌম্যজিৎ আছিস, ইন্ট্রোডাকশন টু ওয়েব টেকনোলজি এখনও স্টার্ট করিসনি। সৌভিকের হয়ে গেছে, সৌভিক মণ্ডল করেনি। আকাশের কমপ্লিট, আবুর কমপ্লিট, বর্ষার এখনো হয়নি। কমপ্লিট কমপ্লিট কমপ্লিট। অস্মিতা, তোর কিন্তু এখনও এইচটিএমএল এর ইয়েটা বাকি, ঠিক আছে? ফার্স্ট চ্যাপ্টার তো কমপ্লিট কর। সিজা কমপ্লিট, মেঘনার বাকি, তন্ময়ের বাকি। আমার কিন্তু এই এইচটিএমএল এগুলো যেন টাইমলি কমপ্লিট হয়, এগুলো তোরা দেখবি। এখানে কিন্তু আমি দেখতে পাই বেসিক ট্যাক্স অ্যান্ড ফরম্যাটিং কেউ ধরিস নি এখনো, একজন দুজন ছাড়া। 1 2 3 4 5 6 জনকার কমপ্লিট হয়েছে। কমপ্লিট ফেল, কমপ্লিট পাস, ওকে। এগুলোকে একটু দেখবি, আমি বারবার বলছি, এগুলো যেন কোনোভাবে মিস না হয়ে যায়। এইচটিএমএল কমপ্লিট করার ডেডলাইন কিন্তু তোদের হচ্ছে, দাঁড়া বলে দিচ্ছি, লেসন প্ল্যান 2671। এইচটিএমএল সিএসএস কমপ্লিট করার ডেডলাইন হচ্ছে 20/12, এটা হচ্ছে লাস্ট ডেট। এর মধ্যে আমার যেন এলএমএসে এইচটিএমএল সিএসএস কমপ্লিট হয়ে থাকে। একটু আগেই করবি, আমি ইয়েটা দিচ্ছি না। ফটোশপ তো এইচটিএমএল সিএসএস, এইচটিএমএল সিএসএস এর জন্য হচ্ছে আমার 20/12, 5টা দিন হাতে রাখ, 15, কারণ আপডেট হতে টাইম লাগে। 15th, ডিসেম্বরে 15 মানে স্যার হয়ে যাবে। আমি বলে দিলাম এর মধ্যে কমপ্লিট করে নিবি, কোনোভাবে ফেলে রাখবি না, কারণ টাইম এখনও সাফিসিয়েন্ট আছে। আমি ওই জন্যই আমি আগে থাকতে বলে দিচ্ছি, কারণ ডিউ থাকলে ইস্যু, তুই আগে থাকতে কমপ্লিট করে রাখলে সেটা কোনো স্যার ইস্যু। হ্যালো বল। স্যার, বলছি একটা কাজ পাঠাবো, ওটা আমি লাস্ট একটা করেছি, বাট এখানে আমাকে ঠিক দেখাচ্ছে না ওয়েব পেজে। ওটা পাঠাবো? হ্যাঁ পাঠা, পাঠাবি না কেন? কাজ করলে অবশ্যই পাঠাবি, এতে জিজ্ঞেস করতে হয়? আজকে হচ্ছে 10 তারিখ, এইচটিএমএল ব্লক ফাইল পাথ, ওকে। স্যার ওটা কি দেখুন, যেটা পাঠিয়েছে ওটা লাস্টের দিকে, যেটা আমি এইচআর দিয়েছি ওটা এইচআরটা কাজ করছে না।
টেবিলের ভেতর এখানে টেবিলটাকে ইয়ে করিস নি কেন, কমপ্লিট করিস নি কেন? স্যার ও তো ক্লোজ টেবিল করে দিয়েছি টিআর দিয়ে, স্যার দেখুন। টিআর দিয়ে টেবিল ক্লোজ হয়? টিআর দিয়ে কখনো টেবিল ক্লোজ হয় এটা দেখেছিস? এখানে তুই টিআর দিয়ে টেবিল ক্লোজ করছিস কেন? স্যার বলছি ওটা ক্লোজ, ওটা স্যার হয়নি তাহলে ওটা। না, স্টার্ট করছিস টেবিল দিয়ে, তুই টিআর দিয়ে কেন ক্লোজ করবি? ওটাকে তো টেবিলে ক্লোজ করতে হবে। ও স্যার দেখি ওটা করে দেবো। স্যার হয়েছে, স্যার হয়েছে, এবার হয়েছে। হয়েছে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, যেটা চাইছিলাম সেটা হয়েছে। যেটা নিয়ম সেটাই তো তোকে মেনটেন করতে হবে, ও ভুলভাল কাজ করলে হবে না। প্রথম তো একটু অসুবিধা হচ্ছে তাই জন্য। হ্যাঁ, প্রথমটা তো হবেই, আমি তো ওই জন্যই বললাম যে আমাকে একটু দেখাবি। একদম ঠিক আছে, ওকে। আমাদের আজকে হবে এইচটিএমএল এর ফাইল পাথা নিয়ে, তাই তো? স্যার বল। বলছি HTML এর কোডিং গুলো মানে কোনো একটা ডেমো দিন না, আমরা করি, নাহলে এমনি হচ্ছে না। কোনো একটা ডেমো, তাই তো? ডেমো বলতে যেরকম দেখ, আমি যেটা বলতে পারি যে ডেমোতে তুই সাজাবি, তাহলে সেক্ষেত্রে আমাদের বিভিন্ন ম্যাগাজিনগুলো থেকে তুলে নিয়ে সেই কোডগুলো নিয়ে তোর কন্টেন্ট চাই মেনলি, রাইট? তো কন্টেন্ট তুলতে গেলে তো তোকে ইয়ে থেকে তুলতে হবে, তো এখানে গিয়ে স্ম্যাশিং ম্যাগাজিন, এখান থেকে তুই কন্টেন্টগুলো নিয়ে সাজা। এখানে যে কোনো একটাকে ঢুকিয়ে নে, এখান থেকে এবার তুই সাজা। এখানে দেখ এইচআর, তোর হরাইজন্টাল লাইন আছে, H1 H2 আছে, এখানে দেখ ULLI রয়েছে। স্যার এটা যেমন অর্ধেক পোর্শনে লেখা, অর্ধেক পোর্শনে ছবি তুলে আছে, অর্ধেক পোর্শন কিভাবে করবো? না, এটা ছেড়ে দে, এগুলো করার দরকার নেই, তুই একটা পার্ট কর। মানে তোরা এখন আপাতত শুধু নর্মাল টেক্সটগুলোকে বা কন্টেন্টগুলোকে সাজানোর ওপর ফোকাস রাখ। যেমন এখানে আমার একটা দেখ, এইখানে স্যার ওই একটা যে ইমেজ রয়েছে, শ্যাডোটা, এই ইমেজটাকে তুই বসাতে পারিস, বাট এইটা তুই করতে পারবি না। এটা বা এটা, এগুলো তোকে নর্মাল করতে হবে, এটা তোর অ্যাঙ্কারে স্যার এই চলে যে যাবে। হ্যাঁ বল। স্যার এই যে শ্যাডোটা এইটা কেমন করে দিয়েছে? এই যে শ্যাডো, এগুলো ইয়ে দিয়ে, সিএসএস দিয়ে হয় এটা। না না, যেটা পেজটা নাচছে ওটা না, ওর নিচে স্যা- যে শ্যাডো মানে হ্যাঁ, এটা তো এটা ইমেজ তো, নিচে শ্যাডোটা একটা ইমেজ, ওটা হোভারে করা যায় তো। এইগুলোকে সাজা, এরকম একটা কন্টেন্ট নিয়ে সেই সেই কন্টেন্টগুলোকে সেরকমভাবে ফেল। কারণ এখন তোকে যদি তুই ডেমো পেজ চাস, তাহলে শুধু এইচটিএমএল এর ওপর তোর ডেমো পেজ হয় না ইন জেনারেলি, তো এইগুলো নিয়েই সাজাতে হয়। এরপর যখন তোদের ওয়েব পেজটা ডিজাইন শুরু হবে সিএসএস হওয়ার পর, তখন বুঝতে পারবি যে কোন ট্যাগটা কোথায় ইউজ করছি না করছি। আমি ওই জন্যই তো তাড়াতাড়ি করছি, যে এই দিকটা তাড়াতাড়ি কমপ্লিট করে দিয়ে আমি সিএসএসটা ধরি, তারপর তোর জিনিসটা আরও ক্লিয়ার হবে পুরো জিনিসটা। মানে এখন জিনিসটা শুধু একটা ইয়ে লাগছে, শুকনো শুকনো লাগছে, তো তখন জিনিসটা অনেক বেশি কম্প্যাক্ট হবে অ্যাকচুয়াল। ওকে, হ্যাঁ স্যার, মাথার উপর থেকে জানা যাচ্ছে। এখন শুধুমাত্র ট্যাগগুলোর উপর ইয়ে কর, ফোকাস কর, কোন ট্যাগটা কী কারণে ইউজ করছিস, জাস্ট এইটুকুনি। এর অ্যাপ্লিকেশনটা আমি সিএসএস এর সাথে সাথে দেখাবো। আচ্ছা, এখন যেটা হবে সিএসএস এ, এই তোর এইচটিএমএল এ
মেনলি এই পার্টটা। আচ্ছা, তার আগে একটা ছোট্ট ইয়ে করে নি। এখানে এইচটিএমএল টেবিল আর লিস্টের মধ্যে যে অ্যাসেসমেন্ট আছে সেটা করে নি, তাহলে তোদেরকে করতে সুবিধা হবে। তোরা অ্যান্সার করবি, আমি অ্যান্সার করবো না। বল এটা কি হবে? 3 নম্বর। কোনটা? 3 নম্বর টেবিল বর্ডার। 3 নম্বর টেবিল বর্ডার 4। ওকে, এটা which of the following tag is used for the header of a table in HTML? পিএইচ। স্যার টিএইচ। th। আর টিআরটা কিসের জন্য? স্যার একটা রো টেবিল রো। আর টিডি? স্যার ডেটা। টিভি টেবিল ডেটা বা টেবিল কলাম, ডেটা হিসেবে কলাম হিসেবে ডেটা গুলো হবে। হ্যাঁ একদম। এখানে দে, to insert any data within a table you should use which of the following tag? টিডি। td। তা বলছেন এটা আপনি আমাদের কোনো স্টুডেন্টের কাজটা কমপ্লিট করে দিচ্ছেন? না, এটা আমার, আমি কারুর কমপ্লিট করে দিচ্ছি না, এটা আমার এলএমএস খোলা আছে। 1 নম্বর হবে সেলিং। Sales the dash attribute in HTML is used to define space Cell space. between table cell. স্পেসিং। Cell spacing. Cell padding that represent the distance between cell borders and content. এক্ষেত্রে হবে সেল প্যাডিং। ঠিক আছে, তোদের যদি ইন্টারভিউতে ধরে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সেল স্পেসিং অ্যান্ড সেল প্যাডিং, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সেল স্পেডিং, সেল স্পেসিং অ্যান্ড সেল প্যাডিং, তো অ্যান্সার হচ্ছে যে সেল স্পেসিং ইজ দ্য ডিফারেন্স বিটুইন সেল and cell padding is actually the space between the content and cell border। ঠিক আছে, এই দুটো। এটা HTML অফার থ্রি অফ দ্য থ্রি। কি কি 3 বললেই ওটা আন্দাজে বললাম। আন্দাজে বললে তো হবে না, আমাকে প্রপার অ্যান্সার দিতে হবে। HTML offers স্যার একটা স্যার অর্ডার লিস্ট আছে, একটা আনঅর্ডার লিস্ট আছে, একটা ডেফিনিশন লিস্ট আছে একটা। একদম তিনটে। In HTML, square, disk and circle are the dash type of list. জানি না। Square, disk and circle, এটা আনঅর্ডার। unorder. In HTML, while defining any list of items in order list, it should be written within tag কোনটা? 1 নম্বর। In HTML, while defining any list of items in order list, এটা কিন্তু নম্বর হবে খুব কনফিউজিং। এনি LI লিস্ট অফ sir। আইটেমস বলেছে, এলআই। লিস্ট অফ আইটেম ইন অর্ডার লিস্ট হোক বা আনঅর্ডার লিস্ট হোক, লিস্ট অফ আইটেম যখনই বলবে সেটা হচ্ছে আমার এলআই। এটা বল, in HTML what type of display will it occur after execution of the following code? স্যার মিডল একটা, মিডল একটা। এটার ক্ষেত্রে স্যার এটাও মিডল একটা। অন্য কেউ? মিডলেরটা হবে না, হ্যাঁ স্যার ডিস্ক টাইপটা হবে। ডিস্ক টাইপটা হবে, কারণ তোর টাইপ তো ডিস্ক বলেই দিচ্ছে। ওকে, স্যার এটা আমার 90% হয়েছে, একটা ভুল ছিল আমার, আজকে করেছি। ভুল করেছিলি, স্যার তার ওই হবে। লাস্টেরটা ভুল হয়েছিল তো।
একদম। চলো, এবার হচ্ছে আমি টেবিলের লিস্ট হয়ে গেলো, এবার হচ্ছে ব্লক, ফাইল পাথ অ্যান্ড লেআউট। এখানে কতগুলো জিনিস, আজকের ক্লাসটা কিন্তু খুব ভাইটাল ক্লাস, কারণ এখানে যে ক্লাসটা আছে আজকে আমি HTML5-এর কিছু এলিমেন্টের ওপর বলবো তোদেরকে। আগে এটা বুঝিয়ে নিই, তারপর কিছু জিনিস আছে এখানে দেখ। ফার্স্ট হচ্ছে HTML লেআউট। আমরা যখন HTML লেআউটে কাজ করি, ফাইল পাথ তোদের অলরেডি বলে দিয়েছি, ফাইল পাথ নিয়ে মাথা ঘামানোর দরকার নেই, কারণ ফাইল পাথ অলরেডি বলা হয়ে গেছে। ফাইল পাথ হচ্ছে তোর রিলেটিভ আর অ্যাবসলিউট ফাইল, ঠিক আছে, ওটা আমি আগে বলে দিয়েছি। এখানে হচ্ছে দেখ HTML লেআউট। HTML লেআউট হচ্ছে আমরা একটা স্ট্রাকচারকে যখন তৈরি করছি, ফটোশপে যখন বানাচ্ছিলাম স্ট্রাকচারগুলো মনে আছে, আমি এরিয়াগুলো ভাগ করে করে বানাচ্ছিলাম এবং কন্টেন্টটা মধ্যিখানে রাখছিলাম, দুদিকে খানিকটা স্পেস বাদ দিয়ে। তো এই যে জিনিসগুলো করা হয় এইগুলোকে বলা হয় তোর লেআউট। সিমেন্টিক এলিমেন্টস ইমপ্লিমেন্টস এলিমেন্ট উইদিন এ meaning and intent. আচ্ছা, clearly describe its meaning to both of the browser and the developer. ওকে, প্রথমত হচ্ছে এখানে ফার্স্ট আসি ব্লক লেভেল এলিমেন্ট অ্যান্ড ইনলাইন এলিমেন্ট। আমরা HTML এর যতগুলো এলিমেন্ট নিয়ে কাজ করি, এলিমেন্ট বলতে কোনগুলোকে বলে আমায় কিছু এক্সাম্পল বলতে পারবি? আমরা HTML এলিমেন্ট বলতে কোনগুলোকে বুঝি? স্যার ফার্স্ট ট্যাগ থেকে লাস্ট ট্যাগ মধ্যে যত মানে যে কন্টেন্ট সমেত যেটা আছে ওইটাই তো একটা এলিমেন্ট, পুরো লাইন কন্টেন্ট সমেত? আচ্ছা ট্যাগগুলো না আমায় না, কিছু এক্সাম্পলস দে। যেমন স্যার এইচ ট্যাগের মধ্যে যেটা এইচ ট্যাগটা এই একটা জায়গায় একটু তোদের ইয়ে আছে, গোলমাল আছে এখনো, বুঝতে পারছি, দাঁড়া। ওকে, এখানে দেখ, এখানে দেখ H1-এর একটা ট্যাগ রয়েছে, কন্টেন্ট রয়েছে, এখানে ট্যাগটা ক্লোজ হচ্ছে। হ্যাঁ স্যার এই পুরোটা তো একটা এন্টায়ার জিনিসটাকে বলা হয় একটা এলিমেন্ট, স্যার। ঠিক আছে, এই পুরোটাকে বলা হয় একটা এলিমেন্ট। তাহলে আমরা এখানে এলিমেন্ট বলতে এলিমেন্টের যদি এক্সাম্পল বলি, আমরা কি কি এলিমেন্ট পাই? H1, H2, P, স্প্যান, প্রত্যেকটা ট্যাগ এখানে যখন ট্যাগটা কমপ্লিট উইথ কন্টেন্ট থাকে তখন আমরা ওটাকে একটা এলিমেন্ট বলি, ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। বোঝা গেছে এলিমেন্ট কি কি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আর কোথায় গেল শুভজিৎ? এরা কি করছে? দাঁড়া,
আছে। আচ্ছা, স্যার ফাইলটা একটু চেক করে নেবেন, হ্যাঁ ফাইলটা একটু চেক করে নেবেন, পাঠিয়েছি। হ্যাঁ ওটা আমি দেখলাম, আমি ইয়ে করছি, চেক করছি, দাঁড়া ডাউনলোড করতে দিয়েছি। স্যার এটা যেমন ফার্স্ট স্ক্রল বিহেভিয়ার স্মুথ, ওইটা কি হবে স্যার? ওটাকে বলা হয়, ওটা তো সিএসএস দিয়ে করে, আমি ওটা জাস্ট দেখানোর জন্য ওটা দেখিয়েছিলাম। বাহ, এ তো বিরাট বড় ইয়েতে কাজ করেছিস তুই, এত বড় ডেটা কোথায় পেলি? হ্যাঁ স্যার, গুগলে পেয়েছিলাম একটা রেফারেন্স, এটা থেকে দেখেছি। বাহ, ভালো করেছিস। হ্যাঁ, এইভাবে টেবিলগুলো তৈরি হয়, বেসিক্যালি এইভাবেই টেবিলগুলো তৈরি হয় একদম। স্যার বলছি, এটা কে করেছে স্যার এটা? শুভজিৎ করেছে। স্যার গ্রুপে দিয়ে দিন না এটা। হেভি হয়েছে হেভি। গ্রুপেই তো দেয়া আছে, খুব ভালো হয়েছে টেবিলটা। কেমন এখানে করেছে দেখুন। এখানে ইউজ করা আছে, এইটা ইউজ করা আছে, এদিকে এটা ইউজ করা আছে, এখানে জেনারেলে এইগুলো ইউজ করা আছে, খুব সুন্দর করা হয়েছে, সুন্দর। যাক, তাহলে কাজ হবে। আমরাই জিরো থেকে গেলাম। কাজ হবে, কাজ হবে, চাপ নেই। চলো, আজকে হচ্ছে দেখ স্ট্রাকচারগুলোর ওপর। ওরা জয়েন করলো, স্মিতা মেঘনা জয়েন করে, আরেকজন করেনি তো, এই ছেলেটা এত সম্মিলিত আছে, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে দেখ, আমাদের প্রথম যেটা করতে হবে, আমরা যে এলিমেন্টগুলো এখানে ইউজ করি, যেমন আমি তোকে এক্সাম্পল দেখাচ্ছি দেখ, এখানে আমি ধর H2 লিখছি, এখানে আমি ধর লিখলাম হেডিং, হেডিং 1, এখানে H2 লিখলাম হেডিং 2, আবার এখানে আমি তার নিচে স্প্যান লিখলাম, স্প্যানের মধ্যে লিখলাম টেক্সট 1, আবার আমি এখানে লিখলাম টেক্সট 2। এই দুটোর মধ্যে ডিফারেন্স কোথায় হচ্ছে? যদি আমি ডিফারেন্সটা জিজ্ঞেস করি, ডিফারেন্সটা কোথায় হচ্ছে? ডিফারেন্সটা দেখ এখানে, দেখ হেডিং 1 অ্যান্ড হেডিং 2 কন্টেন্ট যতটুকুই হোক পরপর দুটো লাইনে আছে, বাট স্প্যান দুটো দেখ তোর একই লাইনে আছে। এবার আমি যদি প্রত্যেকটাতে ব্যাকগ্রাউন্ড কালার দিই, এখানে তো স্টাইল, ব্যাকগ্রাউন্ড কালার, যে কোনো একটা লাইট কালার দিয়ে দিলাম, অ্যাকোয়া দিয়ে দিলাম, এটাই আমি সব কটাতে অ্যাপ্লাই করে দিচ্ছি। অন্য কালার দেখে দাও। স্যার বলছেন এখান থেকে ওইগুলো কালার চুজ করা যায়? হ্যাঁ, এইটাতে হয়, তোর এটা নোটপ্যাডে হয় না। স্যার বলছি নোটপ্যাড প্লাস প্লাসে হবে? না, নোটপ্যাড প্লাস প্লাসেও হয় না। স্যার ভিজুয়াল বেসিকটা কেন ওপেন হচ্ছে না কিছু বুঝতে পারছি না স্যার। ওইটার কারণে নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল করেছি আবার। কোনটা? স্যার ভিজুয়াল বেসিক স্টুডিওটা ওপেনই হচ্ছে না আমার আইসি মেশিনে, আর ওই জন্য নোটপ্যাড প্লাস প্লাস ওপেন করেছি। আচ্ছা, এবার দেখ এখানে একটা জিনিস লক্ষ্য কর, চারটেতেই আমার সেম স্টাইল ফেলা আছে, বাট H2-র যে মানে হেডিং দুটো লেখা আছে দেখ, পুরোটা নিয়ে নিচ্ছে, পুরোটা নিয়ে নিচ্ছে, ঠিক আছে। আর স্প্যান দুটো দেখ ঠিক যতখানি কন্টেন্ট ততখানি নিচ্ছে। কালারটা সবাইকার কি দেখতে অসুবিধা হচ্ছে? আশা করি এবার সুবিধা হবে তোদের।
হ্যাঁ দেখ, ঠিক আছে দেখ, টেক্সটগুলোর ক্ষেত্রে শুধু টেক্সটগুলোর ক্ষেত্রে যেটুকু কন্টেন্ট সেটুকু নিচ্ছে। নেক্সট আমরা যেটা করছি এখানে স্টাইলের মধ্যেই আমি একটা উইথ দিয়ে দিচ্ছি, উইথ আর হাইট দিয়ে দিচ্ছি। উইথ দিচ্ছি ধর আমার 500 পিক্সেল, আর হাইট দিচ্ছি ধর 100 পিক্সেল। এটাই আমি সব কটাতে দিয়ে দিলাম। হ্যাঁ, স্টিল দেখ হেডিং 1 আর হেডিং 2 এই দুটো নিল, উইথটা দেওয়া হয়নি। দেখ হেডিং 1 আর হেডিং 2 দুটো দেখ, এই দুটো দেখ উইথ হাইট পুরোটাই ঠিকঠাক করে শো করছে, বা টেক্সট 1 আর টেক্সট 2 দেখ শো করছে না। কেন? এটা হবার কারণ কি? স্প্যানের ডিসপ্লে প্রপার্টি ব্লক হ্যাঁ, ইনলাইন আর হেডিং এর ডিসপ্লে প্রপার্টি ব্লক। ডিসপ্লে প্রপার্টি ব্লক অ্যাকচুয়াল হচ্ছে আমরা HTML এ আগে বলেছিলাম যে দু রকমের এলিমেন্ট হয়, একটা হচ্ছে তোর এমটি এলিমেন্ট, একটা হচ্ছে কন্টেনার এলিমেন্ট। এটা হচ্ছে ট্যাগের মানে কোথায় কিভাবে তুই ট্যাগটাকে ইউজ করছিস সেটার ওপর, অর্থাৎ যেটা ক্লোজিং ট্যাগ নেই বা যেখানে কন্টেন্ট আমি ফেলতে পারছি না আলাদা করে সেইগুলোকে আমরা বলি এমটি ট্যাগ, আর যেখানে কন্টেন্ট ফেলি দুটো ট্যাগের মধ্যে গেলে সেটা হচ্ছে কন্টেনার ট্যাগ। বাট যদি তুই ট্যাগের বিহেভিয়ারের ওপর বেস করে যাস তাহলেও দু রকম, একটাকে বলা হয় ব্লক এলিমেন্ট, একটাকে বলা হয় ইনলাইন এলিমেন্ট। ব্লক এলিমেন্টের ক্ষেত্রে কি করে বুঝবি এলিমেন্টটা ব্লক এলিমেন্ট না ইনলাইন এলিমেন্ট? সেক্ষেত্রে ব্লক এলিমেন্ট হচ্ছে কন্টেন্টের সাইজ যাই হোক বা তোর এলিমেন্টের সাইজ যাই হোক, এন্টায়ার রোটাকে ব্লক করে রেখে দেবে, জায়গা থাকা সত্ত্বেও পাশে নেক্সট এলিমেন্টটাকে উঠতে দেবে না। আর যখনই তুই সেটাতে উইথ হাইট দিবি প্রপার এরিয়াটা তোকে শো করে দেবে। আর ইনলাইন এলিমেন্টের ক্ষেত্রে কি হচ্ছে, ইনলাইন এলিমেন্টের ক্ষেত্রে যেটুকু কন্টেন্ট সেইটুকু এরিয়াকে ব্লক করবে, বাকি এরিয়াটা রিলিজ করে রাখে, তাতে নেক্সট কন্টেন্টগুলো ওই ব্ল্যাঙ্ক এরিয়াটাতে গিয়ে ঢুকতে পারে। বোঝা গেছে? মানে স্যার প্রত্যেকটা ব্লক এলিমেন্ট এক একটা নিউ লাইন দিয়ে শুরু হবে। একদম প্রত্যেকটা ব্লক এলিমেন্ট এক একটা নিউ লাইন থেকে শুরু হবে, আর ইনলাইন এলিমেন্টগুলো পাশাপাশি বসবে। ওকে। এটা হচ্ছে কনসেপ্ট। এইবার আমরা যখন আগের HTML গুলোতে কাজ করতাম, মানে HTML এর প্রিভিয়াস ভার্সনগুলোতে আমরা যখন কাজ করতাম, তখন আমরা যখন একটা ডিজাইনকে তৈরি করি, একটা ওয়েব পেজকে যখন ক্রিয়েট করা হয়, একটা ওয়েব পেজের স্ট্রাকচার আছে। এখানে দেখবি তুই যদি এখানে একটা ওয়েব পেজ দেখিস, এখানে দেখ একটা স্ট্রাকচার আছে, দেখ টোটালটা দুটো পার্টে ভাগ আছে, তারপর দেখ হেডারটা দেখ একটা গোটা এরিয়া, তারপরে দেখ একটা ন্যাভিগেশনের একটা এরিয়া, মাঝে কন্টেন্টটা দুটো পার্টে ভাগ। আবার পুরো কন্টেন্টের যদি সোজা নিচে চলে যাস, একদম নিচে যাস, সেখানে গিয়ে দেখ আবার এটা গোটা একটা এরিয়া, এটা টোটালটা, এখানটা একটা, এখানে এরকম দুটো পার্টে ভাগ রয়েছে, আবার আবার দেখ এখানে একটা ফুটার রয়েছে। তাহলে এইগুলো কি হচ্ছে, ডিভাইড করা হচ্ছে প্রত্যেকটা এরিয়াকে। তো আগে যখন আমরা মানে আদার্স ভার্সানে যখন আমরা HTML-গুলোকে ক্রিয়েট করতাম, তখন আমাদের ডিভাইড করার জন্য একটাই ট্যাগ ছিল, সেটা ছিল ডিভ। এই ডিভ দিয়ে পুরো HTML-টাকে বারবার ডিভ ইউজ করে আমার পুরো HTML-টাকে স্ট্রাকচারটাকে আমরা তৈরি করতাম। বাট ইন HTML5টা আমরা কেন ইউজ করি? HTML5 ইউজ করার মেন কারণ হচ্ছে যে আমার পেজের প্রত্যেকটা কন্টেন্টকে আমি যেন আলাদা আলাদা করে প্রপারলি আইডেন্টিফাই করতে পারি, যাতে আমার সার্চ ইঞ্জিন যখন আমার পেজের কন্টেন্টগুলোকে চেক করবে, যেন সার্চ ইঞ্জিন খুব ইজিলি বুঝতে পারে যে কোন কন্টেন্ট আমি কিসের জন্য ইউজ করছি। এটা হচ্ছে HTML5 ইউজ করার মেন কারণ। এছাড়াও আর একটা আছে, সেটা হচ্ছে HTML5 এর ট্যাগগুলো
ইউজার ফ্রেন্ডলি হয়। ইউজার ফ্রেন্ডলি মানে হচ্ছে বিভিন্ন ডিভাইস ফ্রেন্ডলি হয়, মোবাইল ডিভাইসে একদম প্রপারলি কাজ করে, যেটা আগে খুব অসুবিধে হতো। ঠিক আছে, তো এগুলো একটা অ্যাডভান্টেজ। এইবার আমি এখানে যখন কোনো কন্টেন্ট এরিয়া তৈরি করছি বা কোনো স্ট্রাকচার তৈরি করছি, সেখানে একটা ওয়েব পেজের মধ্যে বিভিন্ন ধরনের কন্টেন্ট পড়ে, সেই কন্টেন্টগুলোকে মার্কআপ করা হয়। এইচটিএমএল এর কাজই হচ্ছে মার্কআপ করা, মার্কআপ ল্যাঙ্গুয়েজ মানে প্রপার ট্যাগ দিয়ে প্রপার এরিয়াগুলোকে মার্কআপ করা। তাহলে হেডিং ট্যাগ যেখানে হবে সেখানে নিশ্চয়ই আমি H2 বা H3 বা H1 দেবো, সেখানে P দিতে যাব না, ঠিক তো? হ্যাঁ স্যার। তাহলে আমি যখন একটা কন্টেন্টকে ফেলছি, তাহলে সেখানে কি করে আমি সেম ট্যাগ সব জায়গায় ইউজ করি? সেই কারণে HTML5-এ যখন আমরা একটা পেজকে ক্রিয়েট করছি বডির ভেতরে, অর্থাৎ যে পার্টটা এখানে ভিজিবল দেখছি, এই এন্টায়ার পার্টটা, এন্টায়ার কন্টেন্ট পার্টটাকে HTML5-এ প্রথম 3টে পার্টে ডিভাইড করে দিয়েছে। ফার্স্ট পার্টটা হচ্ছে হেডার, নেক্সট পার্টটা হচ্ছে মেন, আর একদম লাস্টের পার্টটাকে বলা হয় ফুটার। সো প্রথম স্যার বলছিলেন আপনি এন্ডিং টেক্সটটা ওটা কিভাবে আপনার চলে আসছে অটোমেটিক্যালি এন্ডিং ট্যাগটা? এটা এখানে হয়, এটা নিয়ে ভাবিস না, এটা এই ভিজুয়াল স্টুডিও কোডে হয়, ওটা চলে আসে। বাদ বাকি জায়গায় আমাকে লিখতে হতো ম্যানুয়ালি। আচ্ছা, এখানে দেখ হেডার, মেন, ফুটার, প্রথমেই গোটা কন্টেন্টটাকে 3টে পার্টে ভাগ করা হয়েছে। 3টে পার্টে ভাগ করে, এই পার্টটা কিন্তু তোদের এলএমএসে নেই, অতএব খুব ভালো করে শুনবি। এরপরেতে এর ভেতরে যে কন্টেন্টগুলো ফেলবো, হেডারের মধ্যে কন্টেন্ট আছে, মেনের মধ্যে কন্টেন্ট আছে, ফুটারের মধ্যে কন্টেন্ট আছে। কন্টেন্ট মিন্স হেডিং, নর্মাল টেক্সট, অডিও, ভিডিও, লিঙ্ক, বাটন, লিস্ট, ফর্ম, যা খুশি তাই, মানে যত কিছু হয় ওখানে, যা যা এলিমেন্ট অ্যাড করা যায় সব, এভরিথিং। তো আমরা এবার কন্টেন্টগুলোকে এখানে যখন সাজাবো, প্রত্যেকটা এরিয়াকে আমি আইডেন্টিফাই করব 3টে স্পেসিফিক ট্যাগ দিয়ে, আইদার সেকশন or aside or article। তাহলে এই যে 3টে ট্যাগ আছে, এই 3টে ট্যাগ দিয়ে আমি পুরো স্ট্রাকচারটাকে সাজাবো। কীরকম? সেকশন হচ্ছে যে কন্টেন্টগুলো আমার প্রাইমারি কন্টেন্ট, সেই কন্টেন্টগুলো আমার যাবে সেকশানে। যে কন্টেন্টগুলো সেকেন্ডারি কন্টেন্ট বা সাপোর্টিভ কন্টেন্ট, সেই কন্টেন্টগুলো যাবে অ্যাসাইডে। আর যে কন্টেন্টগুলো এক্সটার্নাল কন্টেন্ট, সেই কন্টেন্টগুলো যাবে আমার আর্টিকেলে। এই 3টে ট্যাগ ক্লিয়ার হলো সবাইকার? আগে বল, এই 3টে ট্যাগ যেটা বললাম, বলে দিন। অ্যাসাইড, আর্টিকেল। সেকশন হচ্ছে ফর প্রাইমারি কন্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট কন্টেন্ট। অ্যাসাইড হচ্ছে সেকেন্ডারি কন্টেন্ট, আর আর্টিকেল হচ্ছে এক্সটার্নাল কন্টেন্ট। তাহলে এবার কি করে বুঝবি কোন কন্টেন্টটা প্রাইমারি, কোনটা সেকেন্ডারি, কোনটা এক্সটার্নাল? ধর তুই একটা প্রোডাক্ট কিনবি, প্রোডাক্ট কেনার জন্য তুই ফ্লিপকার্টে গেছিস, ফ্লিপকার্টে ক্লিক করেছিস, প্রোডাক্টটা চুজ করেছিস, চুজ করে ক্লিক করেছিস, ক্লিক করতেই প্রোডাক্ট ডিটেলস পেজে নিয়ে গেছে। এইবার প্রোডাক্ট ডিটেলস পেজে কী কী থাকে? বাঁ দিকে আমার প্রোডাক্টের ইমেজ থাকে, ডান দিকে ফার্স্ট আগে প্রোডাক্টের নাম, প্রোডাক্টের প্রাইস, বিভিন্ন ধরনের অফার যেগুলো দিচ্ছে সেগুলো থাকে। তারপরেতে প্রোডাক্ট ডেসক্রিপশান থাকে, বিভিন্ন স্পেসিফিকেশান থাকে প্রোডাক্টের, তার স্পেসিফিকেশানগুলোর নিচে থাকে আমার রিভিউ। তাহলে একটা প্রোডাক্ট সেগমেন্টের এতগুলো এলিমেন্ট রয়েছে। এইবার আমাকে বল, এই সেগমেন্টের মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট, মানে যেগুলো ছাড়া আমার পেজটা ইনকমপ্লিট।
কে বলতে মানে পারবে? স্যার সেকশনের আন্ডারে স্যার ওই প্রাইস ওই সবগুলো থাকবে, অ্যাসাইডের আন্ডারে স্যার ডেসক্রিপশনটা থাকবে, আর্টিকেলের আন্ডারে রিভিউটা থাকবে। ভুল। সেকশনের মধ্যে থাকছে আমার প্রাইমারি কন্টেন্ট। প্রাইমারি কন্টেন্ট কোনগুলো? একটা প্রোডাক্ট ডিটেলস পেজে প্রাইমারি কন্টেন্ট কোনগুলো হতে পারে? তার ইমেজটাও প্রাইমারি, প্রোডাক্ট হ্যাঁ ডিটেলস পেজে যে ডেসক্রিপশন থাকছে সেটাও প্রাইমারি, যে প্রাইসটা থাকছে সেটাও প্রাইমারি। তাহলে আমি প্রোডাক্টের জন্যে যেগুলো প্রাইমারি কন্টেন্ট আমি সেইগুলো তোর সেকশানে দিলাম। অ্যাসাইড হচ্ছে রিভিউ, কারণ রিভিউটা হচ্ছে তোর প্রোডাক্ট পছন্দ হলে তবে তুই রিভিউ ঢুকতে ঢুকিস, তুই আগে গিয়ে রিভিউ দেখে প্রোডাক্ট দেখিস না। সো রিভিউটা হচ্ছে কি, আমি যে প্রোডাক্টটা কিনতে চাইছি সেই জায়গাটা আরও আমার স্ট্রং করে, এটা একটা এফেক্ট ফেলে মেন কন্টেন্টের ওপর। ঠিক আছে, তো এটা হচ্ছে সেকেন্ডারি কন, তার মানে এটা হবে অ্যাসাইড। আর আর্টিকেল মিন্স হচ্ছে এক্সটার্নাল কন্টেন্ট। এক্সটার্নাল কন্টেন্ট মিন্স হচ্ছে এমন একটা কন্টেন্ট যার সঙ্গে তোর ওয়েব পেজের কোনো রিলেশন নেই। নেম যেমন ধর, ডিটেলস, হ্যাঁ বল। নেম ডিটেল করে। যেমন ধর ব্লগ, আমি ব্লগটাকে ধর আমি চাইছি যে আমি যখন ব্লগ আপডেট করব লেটেস্ট দুটো ব্লগ আমার হোম পেজে দেখাবে। তো আমি যদি হোম পেজে ওই ব্লগ দুটো না দেখাই আমার কোনো ক্ষতি হবে না। আমি আমার হোম পেজে ব্লগটা দেখানোর মিন্স হচ্ছে আমি ব্লগটাকে প্রমোট করছি। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, তো এই ধরনের কন্টেন্ট যেগুলো, অর্থাৎ যে ব্লগের যে এলিমেন্টটা তার সঙ্গে আমার হোম পেজের কোনো রিলেশন নেই, সো এই মানে ধরনের এলিমেন্টগুলো যাবে আর্টিকেলে। মানে স্যার ওইটা না থাকলেও কোনো প্রবলেম নেই? কোনটা? বলছি আর্টিকেলের আন্ডারে মানে ওইগুলো একদম কম ইম্পর্টেন্ট যেগুলো। হ্যাঁ, আর্টিকেলটা না থাকলেও কোনো প্রবলেম হয় না, বাট কখনোই তুই ওই ইয়েগুলোকে অ্যাসাইডে আনতে পারবি না যেগুলো ইম্পর্টেন্ট জিনিস। ওইগুলো সেকশনে থাকবে। ঠিক আছে, এই জিনিসগুলো মেনটেন করতে হবে যখন আমরা কোনো স্ট্রাকচার তৈরি করব। আর ভেতরের যে পার্টগুলো, ধর একটা স্ট্রাকচার করলাম তার ভেতরে দুটো পার্টে ভাগ হচ্ছে, সেই পার্টগুলো করব ডিভে, তখন আমার আসছে ডিভ, তার আগে না। তাহলে কখন আসছে? আর্টিকেল অ্যাসাইড সেকশনের ভেতরে যখন আমি কোনো ডেটাগুলোকে ডিভাইড করছি তখন আসছে আদার্স ট্যাগগুলো, ডিভ এবং অন্যান্য ট্যাগগুলো। ঠিক আছে, বোঝা গেল স্ট্রাকচারের পার্টটা? হ্যাঁ স্যার। ওকে, ভালো করে দেখ, এটা হচ্ছে তোদের লেআউট। এইভাবেই লেআউটটা তৈরি হয় কিন্তু। এই যে হেডার, ন্যাপ, সেকশন, এবার ন্যাপ ফ্যাপগুলো আমি আসছি। বিভিন্ন এলিমেন্টের এখানে ডিটেলসগুলো দেয়া আছে, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে দেখ ন্যাভিগেশন। আমরা নর্মালি এইচটিএমএল এর ন্যাভিগেশনও কিন্তু ইউএলএলআই-তেই লিখি, আবার এমনি লিস্টও ইউএলএলআই-তে লিখি। কারণ কি? কারণ ন্যাভিগেশনটাকে পেজ লিস্ট বলা হয়।
তো সেই জন্য ন্যাভিগেশন যখন আমি লিখছি তখনও ইউএলএলআই থাকছে, আবার একটা নর্মাল যখন বুলেটেড লিস্ট বানাচ্ছি তখনও ওটা কিন্তু ইউএলএলআই থাকছে। তাহলে আমি বুঝবো কি করে যে কোনটা ন্যাভিগেশন আর কোনটা নর্মাল লিস্ট? সেই কারণে ন্যাভিগেশনের জন্য আমি যে লিস্টটা বানাবো সেটাকে আমি ন্যাভের ভেতরে রাখবো। এর ভেতরে ইউএল তার ভেতরে এলআই করে করে এলআইয়ের মধ্যে অ্যাঙ্কারের মধ্যে তোর ওই বিভিন্ন ন্যাভিগেশন লিস্টগুলো ফেলা হবে। ঠিক আছে, তাহলে এবার ক্লিয়ার হলো এটা পুরো স্ট্রাকচারটা? হ্যাঁ স্যার। স্যার বলছিলাম অ্যাঙ্কার টিকটা যেটা লিখলেন এটা ওটা কোনো কিছুর সাথে পেজ লিঙ্ক করার জন্য লাগে অ্যাঙ্কার ট্যাগটা? বুঝলাম না, আরেকবার বল। স্যার ওই যে অ্যাঙ্কার ট্যাগের কাজটা একটু বলে দেন না। অ্যাঙ্কার ই ট্যাগ এ এ আমার লিঙ্ক ক্রিয়েট করে, বাটন ক্রিয়েট করে, হাইপার লিঙ্ক ক্রিয়েট করছে। তো সেটা যদি আমি এলআইয়ের ভেতরে রাখি কোনো একটা হাইপার লিঙ্কে, তাহলে এলআইয়ের ভেতরে দেবো। যদি কোনো একটা ডিভের মধ্যে থাকে তাহলে ডিভে গিয়ে দেবো। যদি কোনো অন্য কোনো ট্যাগে থাকে তাহলে সেখানে গিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা স্যার বুঝতে পেরেছি। ওকে। 1 মিনিট, একটা মিনিট একটু হোল্ড কর। ওটা জাস্ট ওই আমাদের যেখানে যেগুলো তুলছি না লিঙ্কগুলো, ওই লেসন প্ল্যান বানানোর জন্য ওইখানে চেঞ্জ করতে হবে না, করতে দিয়ে দেবো। ওকে, এখনো পর্যন্ত কারোর কোনো কোয়ারিজ আছে? এখনো পর্যন্ত কারোর কোনো কোয়ারিজ আছে আগেকার চ্যাপ্টার? না স্যার, না স্যার, না স্যার। ওকে, তাহলে আমরা নেক্সট যাচ্ছি আই ফ্রেম। আই ফ্রেমের ইউজটা কোথায় হয়? আই ফ্রেম অ্যাকচুয়ালি ইউজ হয় যখন আমি একটা এইচটিএমএল পেজের ভেতরে আর একটা এইচটিএমএল পেজকে কল করছি তখন। অর্থাৎ আমার নিজের এইচটিএমএল পেজটা তো চলছেই, তার মধ্যে আমি আর একটা এইচটিএমএল পেজকে ওখানে কল করে দিলাম, তখন আমার আই ফ্রেমটা কাজে লাগবে। তাহলে এখানে ধর আমি এখানে আগে এখানে যাচ্ছি, দেখ এখানে ডেমোটা আছে আর এটা আছে, এখানে দুটো ফাইল আছে। ঠিক আছে, তাহলে আমি ডেমোর মধ্যে ধর আমি এখানে ফার্স্টে আমার নিজের কিছু কন্টেন্ট লিখছি। সাপোজ এখান থেকে নিয়ে নে, স্যার ওয়ার্ড র্যাপটা রাইট ক্লিক করে আনলেন মাউসে? না না ওটা ইয়ে থেকে, মেনু থেকে, ভিউ থেকে।
হ্যাঁ কোথায়? আজকেই আমার সঙ্গে সব তর্ক করছিল পাকিস্তান ভার্সেস হ্যান ত্যান এইসব হবে। আমি বলেইছিলাম যে আজকে ইন্ডিয়া হারবে। হ্যাঁ স্যার, পুরো পিটিয়ে দিয়েছে। পিটিয়ে দিয়েছে মানে যাচ্ছে তাই করে দিয়েছে। স্যার তার মানে বলেছে বলে ইন্ডিয়া হারলো কিন্তু। আচ্ছা এবার আমার নামে দোষ। প্লেয়ার গুলো খেলতে পারলো না সেটা বললি না, 16 ওভারে 170 তুলে দিল। ছি 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 ছি, স্যার তা লজ্জা তুলবে না পাচ্ছি। কেন? ওরা উইকেট নিতে পেরেছিল, আর এরা তো বল দিচ্ছে যে কটা, মানে ইয়র্কার লেন্থে তো একটাও বল ঠিকঠাক ফেলতে পারেনি। আমি এই জন্যে খেলা দেখি না, মানে ভালো ভালো বোলারগুলোকে বসিয়ে রেখে ফালতু ফালতু বোলারগুলোকে খেলাবে। অস্ট্রেলিয়ার মতো পিছে গিয়ে ভুবনেশ্বর কুমারকে খেলাচ্ছে, যাকে পিটিয়ে চামড়া খুলে দিল প্রথম ম্যাচে, তাকেই খেলিয়ে যাচ্ছে। রোহিত শর্মাকে আগে ক্যাপ্টেন্সি থেকে সরানো উচিত, ফালতু ক্যাপ্টেন্সি করছে। স্যার রোহিত শর্মা মতো খেলছেটা কোথায়? ওকে সরালেই ঠিক হয়ে যাবে, বিরাট কোহলি ঠিক ছিল, অন্য কাউকে দরকার নেই। আমি যখনই পাকিস্তান জিতে যাই আমি তখনই বলি দেখ এ ইন্ডিয়ার ফাইনালে যাচ্ছে না, ইন্ডিয়া পাকিস্তান হওয়ার চান্সও নেই। যাচ্ছে তাই যাচ্ছে তাই। ওকে, এখানে দেখ আমি আর একটা পেজকে এখানে শো করাতে চাইছি। এখানে একটা পেজ থাকলে খুব ভালো হতো। দাঁড়া, এদের একটা পেজ আছে, এইচটিএমএলটা কোথায় গেল? এই যে এইগুলো ডেমো, কফির ডেমোটা। ওকে, ফর্ম ডে ওয়ান, এই যে এই পেজটা নিয়ে যা। ধর এখানে এই পেজটাকে নিয়ে গিয়ে আমি ওখানে রাখছি। তাহলে আমার এখানে দেখ ডে ওয়ান পেজটা রয়েছে। এইবার আমি আই ফ্রেম লিখব, এর নিচে আমি লিখছি আই ফ্রেম। আই ফ্রেমের মধ্যে ফার্স্ট হচ্ছে তোর, আমি যদি আই ফ্রেমের ট্যাগটা দেখি এখানে দেখ আই ফ্রেম এসআরসি ইউআরএল। তো এখানে আই ফ্রেম এসআরসি, এইখানে হচ্ছে যে পেজটাকে আমি এখানে ওপেন করতে চাইছি সেই পেজটার ইউআরএলটা দেবো। এবার এখানে আমাদের পেজটা রয়েছে সেম ফোল্ডারে, এখানে পেজটা রয়েছে সেম ফোল্ডারে। তো আমি তাহলে এখানে জাস্ট লিখে দিলাম day1.html, ঠিক আছে। এইবার এখানে উইথ ধর আমি দিলাম 400, হাইট ধর 300। এটাকে যদি রিফ্রেশ করিস এখানে দেখ এখানে তোর কন্টেন্ট রয়েছে, এখানে ওই পেজটা রয়েছে পড়ে। স্যার বলছি পেজটা যদি আলাদা ফোল্ডারে থাকতো? তাহলে আমাকে ফোল্ডারের পাথটা দিতে হতো। আচ্ছা, স্ল্যাশ দিয়ে। হ্যাঁ, স্ল্যাশ দিয়ে। আচ্ছা, দেখ এখানে পুরোটা কাজ করছে, সবটা এখানে কাজ করবে। মানে আমি যদি এই পেজটাতে আমি যা যা কাজ করব সব এখানে করবে। দেখ
ঠিক আছে, এইবার তোর পেজটার ভেতরে পুরো কাজটা আমার এখানে হবে। ব্যাক টু হোম, পার্ট 4, দেখ এটা হচ্ছে পার্ট 4। ইভেন এখানে তোর মিউজিক ফিউজিক এর ভেতরেও দেখ একটা আবার ইয়ে রয়েছে, এখানে ফাইলটা খুঁজে পাচ্ছে না। ঠিক আছে, ওকে, এটা হচ্ছে কনসেপ্ট। এইবার তাহলে এখানে আমি একটা পেজকে নিয়ে এলাম, এর মধ্যে আমি চাইলে এখানে কিন্তু ইমেজও শো করাতে পারি, আমি চাইলে এখানে ইমেজকেও আনতে পারি। ধর এখানে আমার একটা ইমেজ আছে, বড় বড় ইমেজগুলো কোথায় গেল, এখানে রেখেছিলাম, নেই। ওকে, ইমেজেসের ভেতরে, হ্যাঁ এইখানে দেখ আমার এতগুলো ইমেজ আছে। তো আমি ধর চাইছি আমি ওই আই ফ্রেমের মধ্যে আমি ইমেজগুলোকে দেখাবো, তাহলে সেক্ষেত্রে আমার দেখ ইমেজেস, তাহলে এখানে কোডে যা, কোডে গিয়ে আই ফ্রেমে যেখানে এটা লিখেছিস সেখানে ইমেজেস স্ল্যাশ ধর এটা, আরে এখানে ইমেজটা চলে এসেছে, দেখেছিস? তাহলে আমরা চাইলে একটা আই ফ্রেমের ভেতর শুধুমাত্র এইচটিএমএল ফাইলই নয়, আমরা একটা ইমেজকেও আই ফ্রেমের ভেতর দিয়ে শো করিয়ে দিতে পারি। ওকে, এইবার স্যার কিছু জিনিস ডাইনামিক হবে, এটা যেমন আছে থাক পড়ে। এই আই ফ্রেমটার আমি একটা নেম দিচ্ছি, নেম ধর FRM। এইবার এখানে কিছু অ্যাঙ্কার ক্রিয়েট করছি, এ স্পেস href ইমেজেস স্ল্যাশ মেড 1, অর্থাৎ ওখানে আমি লিঙ্কটা দিলাম, হলো। এখানে লিখলাম পিকচার 01, এখানে টার্গেট আমরা আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক পেরেন্ট এগুলো দিয়েছি, এখানে টার্গেটের জায়গায় এই নামটা দিয়ে দিলাম। এরমভাবে আমি এখানে পরপর কতকগুলো ক্রিয়েট করে দাও। এটা মেড 2, তাহলে পিকচার 2, এটা মেড 3, পিকচার 3। এর সাথে আমি এখানে লিখছি ওয়েব পেজ বলে href এর এখানে দিয়ে দিচ্ছি তোর এটা পুরোটা স্ম্যাশিং ম্যাগাজিন। এইবার দেখ কি হয়, দেখ পিকচার 2 তে ক্লিক কর, পিকচার 2 খুলবে, 3 তে ক্লিক কর, 3 খুলবে, ওয়েব পেজে ক্লিক কর। আচ্ছা এখানে খুলতে পারছে না পেজটা, বাট এটা ওপেন হয়ে যাবে। ধর আমি যদি এইটা দিই, দাঁড়া, এটা খুলে যাবে। এটার জায়গায় ধর আমি এই লিঙ্কটা ফেলে দিলাম, ঠিক আছে? আদে এখানে ওয়েব পেজটা খুলে গেল।
ঠিক আছে, এখানে আমার ওয়েব পেজটা খুলে গেল। এখানে যেটাই ক্লিক করবো সেটা দেখ এখানেই খুলবে। তাহলে এবার কি বলছি করতে এই ব্যাপারটা পুরোপুরি আরেকবার বুঝিয়ে দেন না, এই ব্যাপারটা অনেকবার বুঝিয়ে দেন। হ্যাঁ বল। পার্ট ওয়ান, পার্ট টু, পিক থ্রি ওয়েব পেজটা যেভাবে খুললো ওটা আরেকবার পুরোপুরি বুঝিয়ে দেবেন, দেন না। এই তো এখানে আই ফ্রেমটা আছে, এসআরসিতে আমি যেটা দেবো সেটা খুলবে, পরিষ্কার কথা। এখানে আমি যেটা দেবো সেটা খুলবে। তো এখানে যদি আমি day1.htmlটা দিই তাহলে ওটাই খুলবে, তাহলে তো এটাই খুলবে। এই তো আমার htmlটা চলে এলো তো এখানে। এইবার এখানে আমরা কি করলাম, যখন আমরা কোনো অ্যাঙ্কারে ক্লিক করবো তো চেঞ্জ করতে যাচ্ছি, তখন কি হবে, আমার টার্গেটে একটা নেম দেবো, সেই নেমটা আমার এই আই ফ্রেমে দেওয়া থাকবে নেম হিসেবে। অর্থাৎ এই নামটা দিয়ে আমি আই ফ্রেমটাকে আইডেন্টিফাই করে দিচ্ছি। এইবার এখানে বলে দিচ্ছি যে আমার এই যে ওয়েব পেজটা বা এই ইমেজটা যখন খুলবো এটা কোথায় ওপেন হবে। অ্যাঙ্কারে টার্গেটে আমরা কি করি, এটা দিই তো ব্ল্যাঙ্ক, এটা দেওয়া মানে কি, এটা দেওয়া মানে হচ্ছে নতুন ট্যাবে খুলবে অ্যাঙ্কারে। হ্যাঁ স্যার, নতুন ট্যাব। তাহলে আমি যদি নতুন ট্যাবে না খুলে আমি সেম ডকুমেন্ট ওই যে ইয়েটা আছে অর্থাৎ আই ফ্রেমটা আছে, আমি আই ফ্রেমটাতে চেঞ্জ করতে চাইছি, পুরো পেজটা চেঞ্জ হবে না, শুধু আই ফ্রেমের পার্টটুকু চেঞ্জ হবে, তখন হচ্ছে আমার এই আই ফ্রেমের নামটাকে টার্গেটে দিতে হয়। তাহলে তুই যেটাতে ক্লিক করবি সেটা যখন খুলবে তোর আই ফ্রেমে খুলবে, অন্য কোথাও খুলবে না। টার্গেটের জায়গা থেকে এফআরএমটা নিয়ে নিয়েছে। হ্যাঁ প্রত্যেকটা জায়গাতে আমার টার্গেটটা যেখানে এফআরএম দেবো সেইটাতে ক্লিক করলেই আমার সেটা তোর ওই আই ফ্রেমটাতে ওপেন হবে। ঠিক আছে, তা বলছেন যদি নেমের পাশে এফআরএম এর জায়গায় যদি অন্য ওয়ার্ড দিয়ে নামটা শো করা হবে। যে কোনো এই নামটা তোর নিজের ইচ্ছে মতো দিবি, কিন্তু এইখানে যে নামটা দিবি সেম নামটা এইগুলোতে দিতে হবে। এটাকে তুই এখানে আমি ধর এরিয়া দিলাম, তাহলে আমাকে এই নামটাই যেখানে যেখানে আমি টার্গেট করতে চাইছি সেখানে সেখানে আমি ইয়েগুলোকে দেবো, প্রত্যেকটা টার্গেটে আমি এটা দিয়ে দেবো, তাহলে প্রতিটা টার্গেটে। তাহলে আমি ওইগুলো যখন ক্লিক করব আমার এইখানে আপডেটটা হবে, আই ফ্রেমে আপডেটটা খুলে যাবে, পার্টিকুলার পেজটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে। তাহলে এটা ছিল তোদের আই ফ্রেমের কাজ। এরপর যেটা আছে তাহলে দেখ এই চ্যাপ্টারটা কমপ্লিট, কিন্তু এই চ্যাপ্টারে আর কিছু নেই। টাইপ অফ ফাইল পাথ যেটা আমি অলরেডি বলে দিয়েছি, অ্যাবসলিউট আর রিলেটিভ পাথ। এইচটিএমএল লেআউটটা আমি অলরেডি বলে দিলাম, ব্লক এলিমেন্ট, ইনলাইন এলিমেন্ট, এগুলো কমপ্লিট। এই যে বিভিন্ন ফাইল পাথ রয়েছে দেখ এখানে, এইগুলো দেখতে পারিস এখান থেকে। এখানে ডেসক্রিপশনগুলো ভালো করে পড়বি, যদি বুঝতে না পারিস আমাকে বলবি। ঠিক আছে, অ্যাসেসমেন্টে আয়। Now perform few online exercise. বল এটা কি হবে? এসআরসি এটা কি হবে? এই বক্সটাতে কি স্যার এসআরসি হবে, স্যার এসআরসি। এসআরসি, একদম ঠিক। ঠিক
ঠিক আছে, এরকম কিছু এক্সারসাইজ তোদের থাকবে, সেগুলো ইয়ে করে নিবি, কমপ্লিট করে নিবি, ছোটোখাটো একটা দুটো এক্সারসাইজ থাকে। এবার হচ্ছে অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্টে দেখ, ম্যাচ দ্য ফলোয়িং, কোনটার সঙ্গে কোনটা ম্যাচ করবে বল, কোনটার সাথে কোনটা ম্যাচ হবে, ভালো করে দেখে বলবি। স্যার এবারে নেভিগেশন চার্টটা আমার ডান দিকে থার্ড অপশনটা হবে, ডান দিকে থার্ড। কোনটার সঙ্গে? স্যার নেভিগেশন চার্ট ডিফাইন্স আ কন্টেন্ট নেভিগেশন লিংকস। ওকে, আর তারপর ডিপটা স্যার ওই কন্টেনার, ইউজড এজ এ কন্টেনার। স্যার স্যার আইটেমের কাজ যেটা হবে স্যার, আইটেম টু ডিসপ্লে আ ওয়েব পেজ উইথিন আ ওয়েব পেজ। এটা এর সঙ্গে এটা ওর সঙ্গে, হ্যাঁ স্যার এরকম। এটা হোয়াট ইজ পারপাস অফ ইউজিং দ্য ট্যাগ div? divটা কেন ইউজ করা হয়? A block level element always starts on a new line taking up the full width. The div স্যার মিডিল লিখতে হবে, স্যার মিডিল লিখতে হবে। division ফার্স্টেরটা স্যার, of two operand. ফার্স্টেরটা স্যার মিডিল লিখতে হবে কি? Tag is to start a block level element on a new line taking up the full width. ঠিক আছে, এটা আমরা দুটো পার্টে ভাগ করি যখন আমার ডিভগুলো নিতে সুবিধা হয়, বাট ডিভের অ্যাকচুয়াল কাজ হচ্ছে পুরো রোটাকে নেয়া, কারণ ওটা ব্লক এলিমেন্ট। এবার তার মধ্যে তুই কন্টেন্ট কিভাবে লিখছিস সেটা ডিপেন্ড করে। স্যার তাহলে আনসারটা কি হলো, এই লাস্টেরটা হলো? ফার্স্ট এরটা, ফার্স্টেরটা হ্যাঁ এক নম্বর, div tag False. always have to end with এটা মানে div end, true or false? ট্রু স্যার ট্রু হবে। It is not necessary that div tag always have to end with div, এটা ভুল দিয়েছে HTML5 এ। এটা এখন মানে যদি অ্যাজ পার ইয়ে দেখিস, এসিও দেখিস বা অ্যাজ পার রুলস দেখিস, তাহলে কিন্তু কন্টেনার ট্যাগ যেহেতু ওটাকে ক্লোজ করা উচিত, বাট ডিভ ক্লোজ না করলেও, যেমন এলআই আছে, ডিভ আছে, এগুলো ক্লোজ না করলেও ওগুলোকে ক্লোজ হিসেবে ধরে নেয়। ঠিক আছে, এটা তা আপনি করছেন আমাদের আরো সুবিধা হলো, আমরা তো আন্দাজে মেরে দিয়ে চলে যাবে এবার। আন্দাজে মানলে হবে Span. না। স্প্যান স্যার। স্প্যান, এটা an inline start new স্যার line। স্প্যানের কাজটা একটু বুঝিয়ে দেবেন লাস্টে, স্প্যানের একটু কাজটা বুঝিয়ে দেবেন লাস্টে। আমি দেখিয়ে দিলাম, একদম প্রথমেই দেখিয়ে দিয়েছি স্প্যানটা। স্যার আরেকবার একটু বুঝিয়ে দেবেন। স্প্যান হচ্ছে আমার ইনলাইন এলিমেন্ট, যখন কোনো কন্টেন্টকে আমি পাশাপাশি রাখছি তখন আমি স্প্যানে রাখবো। ধর সিম্পল কন্টেন্ট, তুই ধর তোর ধর নাম লিখেছিস, তার পাশে আরেকজনের নাম লিখবি, ঠিক আছে, বা পাশাপাশি তিনটে চারটে নাম থাকবে, তখন আমি স্প্যান ওগুলোকে স্প্যানে রাখবো। স্প্যানে রাখলে কি হয়, নামগুলো পাশাপাশি পড়ে, নেক্সট লাইনে চলে যায় না ব্রেক হয়ে। এলিমেন্টটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে বাট সেম লাইনে চলে আসছে। ওকে, এটা ফলস। ফলস। এটা বল। স্যার হেডারটা হবে লাস্টেরটা, ইট ইজ ইউজ আ কন্টেনার ফর ইন্ট্রোডাক্টরি কন্টেন্ট। ওকে, আর আর্টিকেল ডিফাইন্স ওটা ঠিকই আছে। হ্যাঁ এটা ঠিক আছে। আর স্যার এটা ডিটেলস অফ ইচ স্পেসিফিক অ্যাডিশনাল ডিটেলস দ্যাট দ্য ইউজার ক্যান ভিউ অর হাইড। একদম, এখানে আইডেন্টিফাই দ্য মিসিং এলিমেন্ট ইন দ্য আইফ্রেম ট্যাগ।
খুব সোজা। এসআরসি P2 এসআরসি এসআরসি ডান। তাহলে আমাদেরও তো ডান হয়ে গেল। হ্যাঁ, তোরা জাস্ট ওখানে করে দিবি তাহলেই হয়ে যাবে। আমি তো ওই জন্য করে দিচ্ছি যাতে তোদের সুবিধে হয়। এগুলো তো ক্লাস অ্যাক্টিভিটি। আমি ছবি তুলে দিলে মেরে দিই। তোমার ছবি তোলাছি, ছবি তুলে করলে হবে না। আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু বলে দিই নেক্সটে। এখানে দেখ আছে রেসপন্সিভ এইচটিএমএল। রেসপন্সিভ এইচটিএমএল বলতে অ্যাকচুয়ালি যেটা আমরা বলি সেটা কিন্তু রেসপন্সিভ যেটা সেটা কিন্তু শুধুমাত্র এইচটিএমএল দিয়ে হয় না, এর ম্যাক্সিমাম পার্টটাই হয় কিন্তু সিএসএস দিয়ে। সেই জন্য আমরা রেসপন্সিভ এইচটিএমএল বলে মানে সব কিছু হয়ে গেল তা কিন্তু নয়। এর মানে 1% হয় এইচটিএমএল এ, বাকি পুরোটাই হয় সিএসএস এ। তো আমি তোদেরকে এখানে জাস্ট এইচটিএমএল এর পার্টটা তোদেরকে করে দিই, ডিফাইন করে দিই। এখানে আমরা যখন এইচটিএমএল এখানে করি, ডিফাইন করি, এখানে এই একটা জিনিস আছে, এটা আছে এখানে। এটা আমার হেডের মধ্যে এখানে থাকবে, ঠিক আছে। মেটা নেম ভিউ পোর্ট কন্টেন্ট উইথ ইজ ইকুয়াল টু ডিভাইস উইথ আর ইনিশিয়াল স্কেল 1.0। এখনকার যত এইচটিএমএল হয় ম্যাক্সিমাম এইচটিএমএল হচ্ছে রেসপন্সিভ, কারণ আমরা পেজগুলোকে শুধুমাত্র ডেস্কটপ না, পেজগুলোকে আমরা কিন্তু আমাদের ডিভাইসেও কিন্তু ওপেন করি। বিভিন্ন ডিভাইসে আমাদের এগুলোকে কিন্তু ওপেন করা হয়, ঠিক আছে। আবার মেঘনা বেরিয়ে গেছে, মেঘনাকে ওকে। বিভিন্ন ডিভাইসে কিন্তু এটাকে ওপেন করা হয়। এর ফলে কি হচ্ছে, আমাদের যখন একটা ওয়েব পেজ বিভিন্ন জায়গায় গিয়ে সেট হচ্ছে, বিভিন্ন ডিভাইসে যখন খুলছি, সেখানে প্রপার সেট করার জন্য আমার কিন্তু একটা টেকনিক লাগে। সেই টেকনিকের মধ্যে এইটা হচ্ছে প্রথম। এইচটিএমএল এর মাথায় লেখা হয় মেটা নেম ভিউ পোর্ট কন্টেন্ট ইকুয়ালস টু উইথ ইকুয়ালস টু ডিভাইস উইথ ইনিশিয়াল স্কেল 1। কন্টেন্ট স্যার বলছিল ডিভাইস উইথ মিনটা কি যে কোনো ডিভাইসে নিয়ে নেবে তাহলে স্যার? এই মেটা ট্যাগটার কাজ হচ্ছে তুই যে ডিভাইসে তোর ওয়েব পেজটাকে ওপেন করছিস সেই ডিভাইসটাকে ট্র্যাক করানো, ট্র্যাক করে তার উইথটা কি সেটাকে তুলে আনা। ধর স্যার ভিউ পোর্টটা তাহলে কি? ভিউ পোর্ট হচ্ছে সেই ডিভাইসের যে ভিজিবল এরিয়া সেইটা। আর ইনিশিয়াল স্কেল বলে দিচ্ছি এইবার। এবার আমরা যখন পেজগুলোকে সেট করি, আমরা যে এরিয়াটা পাই তার রেসপেক্টে সেট করি। তাহলে যে এরিয়াটা পাচ্ছি সেই এরিয়াটা আমার 100%, তাই তো। হ্যাঁ স্যার যেটা দেখছি সেটা 100%। কম্বিনেশনে যাই তাহলে ওই তোর ভিউ পোর্ট এরিয়াটা হচ্ছে আমার 100% এর সমান। এবার কি করে 100% না 200% না 500%, সেটা হচ্ছে ভিউ পোর্ট মিন্স হচ্ছে উইথ ইজ ইকুয়াল টু ডিভাইস উইথ, মানে উইথটা নিল ভিউ পোর্টের উইথ। এবার এই উইথটাকে কিভাবে ইউজ করা হবে, ইনিশিয়াল স্কেল 1.0। ইনিশিয়াল স্কেল 1.0 মিন্স হচ্ছে ভিউ পোর্টের যে ডিভাইস উইথটা পাচ্ছি সেইটা আমার 100% এর সমান। অর্থাৎ যখন আমি একটা ডেস্কটপে খুলছি সেখানে হয়তো দেখা যাচ্ছে স্ক্রিন সাইজ 1370, তো সেখানে 100% মিন্স হচ্ছে 1370। যখন আমি ট্যাবে খুলছি তখন স্ক্রিন এরিয়া হয়ে যাচ্ছে 768, তখন 768 ইজ ইকুয়ালস টু তোর 100%। তাহলে 100% ওটা হচ্ছে ভেরিয়েবল, অ্যাকচুয়াল ভ্যালুটা ডিপেন্ড অন দ্য ডিভাইস উইথ। তাহলে এখানে বলে দিচ্ছি যে ডিভাইস উইথ যেটা হবে সেইটাই আমার 100% হিসেবে নেবে, যেখানে ইনিশিয়াল স্কেল 1 করা আছে। ইনিশিয়াল স্কেল 2 যদি করি তাহলে ডিভাইস উইথ যদি 1000 পিক্সেল পায়
তাহলে 100% মিন্স হয়ে যাবে 2000 পিক্সেল। তাহলে ওই 2000 পিক্সেল ধরে পুরো পেজটা ডিজাইন হবে বা অ্যাডজাস্ট হবে, ঠিক আছে? এইটা হচ্ছে ডিফারেন্স, বোঝা গেল? না ঠিকঠাক বুঝলাম না। না বোঝার কি আছে, আমি কোনখানটা বুঝিসনি, কোনখানটা বুঝিসনি? স্যার ওই ইনিশিয়াল স্কেল। আমি তো বলে দিলাম ইনিশিয়াল স্কেল 1 মানে হচ্ছে 100%, ইনিশিয়াল স্কেল 2 মানে হচ্ছে 200%, 200% অফ দ্য ডিভাইস। এখানে ডিভাইস উইথে সাপোজ ডিভাইসের উইথ পাচ্ছে 100 পিক্সেল, সরি 1000 পিক্সেল, আমি ওয়েবসাইটে উইথ দিয়েছি 100%। তাহলে যখন ইনিশিয়াল স্কেল 1 থাকছে, আমি তো সিএসএস চেঞ্জ করছি না, ইনিশিয়াল স্কেল 1 মানে এই 100% মানে হচ্ছে 1000 পিক্সেল। এইটা যদি 2 হতো, ইনিশিয়াল স্কেল 2 যদি করে দেয় কেউ, তাহলে এই 100% মিন্স হচ্ছে এই 100 ইন্টু 2 মানে হচ্ছে 2000 পিক্সেল। অর্থাৎ ওয়েব পেজের সাইজটা কি হবে, ওয়েব পেজটা যখন অ্যাডজাস্ট হবে, ওয়েব পেজের সাইজটা কি হবে সেইটা ডিফাইন করছে ইনিশিয়াল স্কেল। এবার বোঝা গেল? স্যার ওটা একবার ওয়েব পেজ দেখিয়ে দিন, 1 বা 2 দিয়ে ওটা একবার দেখিয়ে দিন ওয়েব পেজে। কোথায় দেখাবো? এখানে আমার কাছে ডিভাইস কোথায়? স্যার ডেস্কটপে ডেস্কটপে নেবে না, এটা ডেস্কটপে কাজ করবে না। স্যার ওই মেটাটা একটা হেডের মধ্যে দিতে হয় টাইটেলের পরে। হ্যাঁ, এখানে নেবে না, বললাম না এখানে নেবে না, এটা ব্রাউজারে নেবে না, যখন তুই কোনো ডিজিটাল ডিভাইসে খুলবি সেখানে নেবে, এখানে নেবে না। ঠিক আছে? সো এটা যখন রেসপন্সিভ করবি পুরো জিনিসটা বুঝতে পারবি, পুরো জিনিসটা বুঝতে পারবি, ডিভাইসে খুলে দেখলে বুঝতে পারবি। বাট এইভাবে কাজ করে যে আমার ওয়েব পেজটা কতখানি এরিয়ার মধ্যে দেখাবে আর কতটার মধ্যে দেখাবে না, সেইটা ডিভাইস যে করে ওটা, সেটা হচ্ছে এই কোডটা, ইনিশিয়াল স্কেল কোডটা। ঠিক আছে? সো এটা হচ্ছে তোদের HTML এর পার্ট, এই রেসপন্সিভের মধ্যে HTML এর পার্ট। এছাড়া তোমাকে HTML ট্যাগগুলো পরপর ঠিক করে লেখো, সেই অনুযায়ী CSS দিয়ে যখন চেঞ্জ হবে ওটা তখন অ্যাডজাস্ট হয়ে যাবে। ওকে? কি হলো আবার শিবনাথের, কি হলো?
আগেকার কাজ কিছু বাকি আছে দেখানোর? ফটোশপের কাজ কিছু করছিস? শুভ, না করা হচ্ছে না ঠিকঠাক স্যার, এইচটিএমএল টা দেখছি এখন। করতে তো হবে সব একসাথেই, তা নাহলে কি করে হবে? করতে তো হবে একসাথে, তা নাহলে হবে না। এগুলোকে দেখ, না দেখলে কিন্তু হবে না, বলেই দিচ্ছি। আচ্ছা, একটা ছোট্ট তোদেরকে ইয়ে দিয়ে দিই, সেটা কর। যদি পরের দিন আবার দিতে হয় তাহলে দেয়া যাবে। এখানে দেখ, কাহুত চ, এটা দেখছি। লগ ইন। তোর এখানে কেন আনে? আচ্ছা, গট ইট। লাইব্রেরি, এইচটিএমএল কুইজ। আচ্ছা, আমার এখানে কতগুলো কোশ্চেন আছে, ঠিক আছে? আমি এটা তোদেরকে start an interaction lesson by hosting this class live with student। কিভাবে? দাঁড়া, আমি এটা তোদেরকে অ্যাসাইন করছি, ঠিক আছে? ডেট এত ওকে। সবাই এই ইউআরএলটা খোল, আমি তোদেরকে ইয়েতে দিয়ে দিচ্ছি, তোদের গ্রুপে দিচ্ছি। ইউআরএলটা খোল প্রত্যেকজনা, খুলবি, খুললেই ওখানে তোর ইয়ে আসবে। দেখ, যখনই খুলবি, খুললেই তোর এখানে একটা নাম চাইবে। এই যে এখানে তোর নিজের নিজের নামটা দিবি, দিয়ে ওকে করবি, দিয়ে তারপর কোশ্চেনগুলো আসবে, কোশ্চেনগুলোর অ্যান্সার দিবি। প্রত্যেকটা কোশ্চেনের একটা টাইম লিমিট আছে, সেই টাইমের মধ্যে অ্যান্সার দিতে হবে। তা বলছি তাহলে কি এখন কি লগ ইন করবো না পরে করলে হবে? এখন এটা 10 সেকেন্ড টাইম লাগবে না, এক্ষুনি কর। এক্ষুনি করবো? হ্যাঁ, করে কোশ্চেনগুলো অ্যান্সার দে, দেখি কে কতটা অ্যান্সার দিতে পারিস এখানে। সবাই, প্রত্যেকজনা। আমি কিন্তু এখানে চেক করব যে কার কে কে দিচ্ছিস। 3 জন স্টার্ট করেছে। স্যার একটা ভুল করে মাউসে ক্লিক করে গেছে। হ্যাঁ, একটা ভুল করে মাউসে ক্লিক করে গেছে। কিছু করার নেই, তুই অ্যান্সার দে, বাকিগুলো যেগুলো আছে অ্যান্সার দে। সুমন আছে, গাফার, নবদ্বীপ, সৌমেন পাল, সুজিত। বাকিরা কোথায়? আরে এত টাইম কম কি করে হবে? অনলি 5 জন। সৌভিক কোথায়? সৌভিক, সৌভিক, শিবনাথ, আকাশ,
লিঙ্কটা খুলছে না, দেখছি একবার ট্রাই করছি লিঙ্কটা। খুলে যাবে। স্যার আমি ওটা থেকে লিভ হয়ে গেছি, হ্যাঁ ল্যাপটপটা হ্যাং করছিল, কেটে দিয়েছি ওই জন্য। হ্যাঁ আবার নতুন করে জয়েন হতে পারবো? যেটা আমি লিভ হয়ে গেছি, মানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ল্যাপটপটা জয়েন হ্যাং কর, করে। অন্য নাম দিয়ে জয়েন করবি তাহলে। অন্য একটা নাম দিয়ে দিবি। স্যার হয়ে গেল, 6437 হয়েছে। বলছি যে ফোন থেকে খুলছে না তো। কেন ফোন থেকে ফোন খুলবে না থেকে কেন? ফোন থেকে খুলে যায়। স্যার আমার দাম হয়ে গেছে স্যার, 7329 হয়েছে। দাঁড়া, এখানে আমি ঠিক দেখতে পাবো কত হয়েছে। স্যার আমার দুটো, একটা প্রবলেম ইন্দ্রটা ভুল হয়ে গেছে, আর দুটোটা গেছেই। দাঁড়া, এখনো বাকি যারা আছে তারা দিই, তারপর দেখবি তোর দেখ, দেখবি বললাম না আপডেট হয়ে যাবে। সৌমেন পাল এখন সবচেয়ে ওপরে, টপে। এটা বেশ ইন্টারেস্টিং না? স্যার সেকেন্ড টাইম দিলে সবার নাম্বার সমান সমান আসবে। না, কারুর নাম্বার সমান না। ঠিক আছে, আজকে এটা করলাম তো, আবার এক সপ্তাহ বাদে সেম কোশ্চেন সেটটা দেবো, দেখবো কিরকম সবার নাম্বার সমান সমান আসে। স্যার হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার দেখেন। সেম সেম কোশ্চেন সেটই দেওয়া হবে, সেখানে দেখা যাবে কার নাম্বার সমান সমান আসে। স্যার পরে করলে কি কোশ্চেন গুলো চেঞ্জ হয়ে যাবে নাকি? না, কোশ্চেন চেঞ্জ হবে না, তোর অ্যান্সার অর্ডারগুলো সাফল হতে পারে, কিন্তু নাম্বার কখনোই সেম সেম আসবে না, তার অনেক কারণ আছে। আমি বলে দিচ্ছি, সবাইকে কমপ্লিট হোক তারপর বলছি। সিচুয়েশনটা ক্রিয়েট হতে দে। সৌমেন কি হলো? স্যার আরো আছে? সৌমেন না, সুমন, সুমন সরি, সুমন। আচ্ছা তুই ওইটা দিচ্ছিস, ঠিক আছে ওটা কর। দাঁড়া সুমনেরটা হোক। খুলছে না, লিঙ্কটা তো ওপেনই হচ্ছে না। লিঙ্কটা ওপেন হচ্ছে কিন্তু সাইটটা খুলে পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে পেজটা। তার মানে তোর নেটটা বোধহয় স্লো টানছে। স্যার কমপ্লিট করে দিচ্ছি। আচ্ছা, নেট স্লো হলে এরকম হয়। মানে পেজ খুলছে কিন্তু পেজের মধ্যে কিছু দেখাচ্ছে না, পুরো ব্ল্যাঙ্ক সাদা। হ্যাঁ ওই ইয়ের জন্য, নেট স্লো জন্য, এটা একটু নেট ইয়ে চাই। নেট তো আছে, অন্য সাইটটা খুলছে হলো। স্যার হয়ে গেছে। ওকে ডান। আপডেট হয়েছে এখানে? না হ্যাঁ স্যার আপডেট হয়ে গেছে। তো চারটে আনঅ্যান্সার দেখাচ্ছে কেন? আকাশের কমপ্লিট, নবদ্বীপ কমপ্লিট, সুরজিৎ কমপ্লিট, আবু দেখ, আবু তুই থার্ড পজিশনে চলে এলি। স্যার কিচ্ছু করার নেই, আমি এখানে আরো একটা অন্য কাজ করছি, এই কারণে বললাম স্যার এখনই কি করতে হবে।
তা করতে তো হবে, স্যার ওই জন্যই তো দিলাম। আবার তো এক সপ্তাহ বাদে সেম কোশ্চেন। ওই হ্যাঁ জন্য বল। আগে আমি কাজ করে নিয়ে তবেই গিয়েছি। হ্যাঁ স্যার, এক সপ্তাহ পরে আবার ট্রাই করবো। হ্যাঁ একদম। স্যার আবু 80% আছে তবুও আমার উপরে। আচ্ছা এখানে একটা জিনিস বলি, হ্যাঁ এইটাই হচ্ছে দেখার। দেখ সবচাইতে বড় কথা হচ্ছে নবদ্বীপ দেখ 90%, তাও কিন্তু তোদের নিচে। সুরজিৎ আর আবু দেখ 80% বাট ওপরে নাম্বারটা। পয়েন্ট গুলোর জন্য মানে ফাইনান্স স্কোর যেগুলো আছে, আমার মনে হয় টাইমটা কম নিয়েছে। এক্স্যাক্টলি টাইমটা। এখানে টাইম এই বেশি নিয়ে ওখানে কোশ্চেনগুলোর স্কোর অ্যান্সার কম। দেওয়া শুধুমাত্র ঠিক দিতে হবে তা নয়, তোকে ঠিক দিতে হবে, কম টাইমে দিতে হবে। হ্যাঁ স্যার। এইগুলো হচ্ছে কম্পারেটিভ এক্সাম। কম্পারেটিভে যখনই তুই যাবি, যখনই তোর একটা পোস্টের এগেনস্টে মাল্টিপল ক্যান্ডিডেট চলে আসে, তখন কোম্পানি শুধু তোর মানে তার স্কিলটা দেখে না, দেখে সে কতটা অ্যাকিউরেট, কত কম টাইমের মধ্যে সে কত ফাস্ট কাজটাকে আমার কমপ্লিট করতে পারছে। এখানে হচ্ছে সেইটা, তোকে টাইমও কম নিতে হবে, তোকে কাজও প্রমিনেন্ট দিতে হবে, যে কারণে এটাকে করা। সেই কারণে দেখ হোমেন দা আমার উপরে। স্কোর মানে কারেক্ট অ্যান্সার বেশি দেওয়া সত্ত্বেও দেখ নাম্বার কম ইয়ে হয়ে গেছে, কারণ সে ওর 9টা কোশ্চেন ঠিক অ্যান্সার দিতে যতটা টাইম নিয়েছে, আর একজন 8টা কোশ্চেন ঠিক অ্যান্সার দিয়ে তার থেকে অনেক কম টাইম নিয়েছে। বাকি দুটো হয়তো ভুল হয়েছে বাট অনেক কম টাইমে বেরিয়ে গেছে। তাহলে এইটা হচ্ছে ডিফারেন্স, এই কারণে জিনিসগুলোকে করা। এবার আমরা যদি এখানে বিভিন্ন ইয়ের ওপর ক্লিক করি, ধর এটাতে, হ্যাঁ দেখ আর তোর কোনটা কোনটা ভুল হয়েছে দেখ। হাইপারটেক্সট মার্কিং আপ ল্যাঙ্গুয়েজ একটু এদিক ওদিক দেওয়া আছে, সেগুলো ভুল হয়েছে। এটা 13 সেকেন্ড নিয়েছিস তাতেও ভুল হয়েছে। হু ইজ মেকিং ওয়েব স্ট্যান্ডার্ড, স্যার আমারটার উপর ক্লিক করুন, দেখি কতটা কি হয়েছে। ঠিক আছে তারা সব কটাতেই করছি দেখ। এটার একটা ভুল আছে সৌমেনের, সৌমেনের ভুল হয়েছে এইটা। কি ছিল কোশ্চেনটা? এটা স্যার বিআর কে এইচআর করে দিয়েছে। বিয়ার হবে স্যার। হ্যাঁ, তাড়াহুড়োতে এই ভুলগুলো হয়। হ্যাঁ স্যার, তাড়াহুড়ো তো মানে টাইমটার দিকে তাকাতে যে উল্টো পাল্টাতে ক্লিক হয়ে যাচ্ছে, ভালোভাবে দেখা যায় না। এই যে নান অফ দ্য অ্যাবাভ, নান অফ দ্য অ্যাবাভ কেন হবে? নান অফ দ্য অ্যাবাভ তো হবে না। স্যার ওটার নিচেই ছিল নান অফ দা অ্যাবাভ, ওটাই মানে ক্লিক হয়ে গেছে, ওটাই নিয়ে নিয়েছে। হ্যাঁ আচ্ছা এটাকে সুরজিৎ, সুরজিতের ভুল হয়েছে 8 নম্বরটা আর লাস্টেরটা। কোশ্চেনগুলো দেখা যাচ্ছে না, কোশ্চেনগুলো দেখা গেলে ভালো হতো। 8 নম্বর, হুইচ অফ দিস এলিমেন্টস। স্যার টিডি হবে ওটা। হ্যাঁ হ্যাঁ এটা স্যার বডি টিডি। বডি হবে? টি হেডের পর কখনো বডি হয়? ও না না না, এটা না। ওটা হেডার হবে। পর হ্যাঁ ওটা ভুল হয়েছে। এটা বডিটা তো হবে না, ওটাকে টিআর টিডি থাকবে। হ্যাঁ স্যার, টিআরটিডি ছিল পরেরটাতে। স্যার এবার চেক করুন স্যার, আমি একে চলে গেছি স্যার, এবার চেক করুন। কেন আবার স্যার এবার চেক করুন। আর চেক করে হবে? একবার চান্স স্যার বারবার দিতে হবে? স্যার না, একবার স্যার, একবার। এক্ষুনি এক্ষুনি দিলে তো হয়েই গেল, টাইম বেঁধে দেওয়া হবে তখন। স্যার একবার স্কোরটা দেখুন স্যার, একবার স্কোরটা দেখুন। স্কোরটা তো হবেই, সেটা তো সবাই জানে। জানি তো স্কোরটা হবে, অ্যান্সার জেনে দেয়া আর না জেনে দেয়া তো ডিফারেন্স আছে। কোম্পানি নবদ্বীপ তোমাকে একবার তো ট্রাই করবে না, একবারই চান্স দেবে। দেখ নবদ্বীপ তোর তাছাড়া তো টাইম অনেক গুলো দেখ, ক্যান্ডিডেট থাকবে। প্রত্যেকটাতে টাইম লাগিয়েছিস বেশি, ওই জন্য তোর একটা ডাউন হয়ে গেছে। বাট তাও হোয়াট ইজ দ্য ডিফারেন্স ইন, ওরে এটা তো কোশ্চেন্স গুলো কোথায় গেল? এই যে স্যার বলছিলাম যত টাইম খাচ্ছি তত আবার স্কোরও কমে যাচ্ছে। হ্যাঁ তো তো কমবে। ওপেনিং ট্যাগ এন্ড ক্লোজিং ট্যাগ, 7 জনা ঠিক অ্যান্সার দিয়েছে, 2 জনা ভুল অ্যান্সার দিয়েছে।
দেখ এখন জবের মার্কেট খুব কঠিন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। হ্যাঁ কি হচ্ছে? বলছি জব 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 মানে কোম্পানির জবের মার্কেট এখন খুব কঠিন হয়ে যাচ্ছে, মানে দিন দিন হ্যাঁ, এখন এখন কি হচ্ছে, আমরা যখন ঢুকেছি ধর একটা পোস্টের এগেনস্টে হয়তো তোর 4 জন 5 জন গেছি, এখন সেখানে একটা পোস্টের এগেনস্টে 15 জন 20 জন যাচ্ছে। সেটা দেখ, এখন এতগুলো ইয়ে হচ্ছে, কি করবি? সৌমেন, सर मैंने भेजा। এটা কি করেছিস টেবিল? हाँ सर, ऑफिस ऑफिस ও से बसे बसे बना लो। আচ্ছা, এই স্ট্রাকচারটা এখানে কিছু ডেটা দিতে পারতিস তো, তাহলে জিনিসটা ভালো লাগতো। এটা সেই তোর অফিসের ইয়ে হয়ে গেছে, हाँ सर। ম্যাপ হয়ে গেছে পুরো, অফিস রুমের পুরো প্ল্যানিং হয়ে গেছে, অফিস প্ল্যানিং। অফিস স্যার, অফিসে বসে বসে বানাচ্ছি তো, জন্য এরকম হয়ে তোমরা গেছে। কি অফিসে বসে বানিয়ে বানিয়ে অফিসের ম্যাপই বানিয়ে ফেলেছো? হ্যাঁ। आर्टिफिशियल सारा इंटेलिजेंस। सारा दिन दिमाग खराब हो रहा है। ওকে, সো এটা হচ্ছে মেন কারণ। এই কারণে আমরা এগুলোর কাহুতটা ইউজ করি যাতে তোদেরকে বোঝাতে পারি যে জিনিসটা কেন হচ্ছে। আমরা যে এইচটিএমএল ফেস্টিভ্যালগুলো এরকমভাবে ইউজ করি, এটা হচ্ছে কারণ। এক্সাম ফার্স্টেই দেখবি, যখনই তুই অনেক ক্যান্ডিডেট একসঙ্গে যাচ্ছে, তখন প্রথম যেটা করে সেটা হচ্ছে আমার ওখানে ইয়ে হয়ে যায়, কি বলে, এরকম একটা এক্সাম ফেলে দেয়, এক্সাম ফেলে দিয়ে বলে তোমরা করো। এবার সেখান থেকে ফার্স্টে ছেঁকে বের করে নেয়, তারপরেতে বাকি কাজগুলো করে। সেই কারণে মানে বাকি টেস্টিং তারপরে আসছে, আগে ওখানে ফেলে দিয়ে ছেঁকে বের করে নিল, বাকি টেস্টিং তারপরে। স্যার ওটা ইন্টারভিউর ফার্স্ট রাউন্ড। ওটা ইন্টারভিউ ফার্স্ট রাউন্ড। সেখানে তো আর এরকম থাকবে না, সেখানে হয়তো তোর ডোমেন থাকতে পারে, ইংলিশ থাকতে পারে, সব মিক্স করে একটা দিয়ে দিল। এবার তোকে তোদের যেটা ইয়েতে থাকছে, তোদের এখন যে এক্সামগুলো থাকছে, তোদের ফাইনাল অ্যাসেসমেন্ট যখন হবে তখন হচ্ছে 40টা কোশ্চেন অ্যান্সার দিতে হবে 1 ঘন্টা টাইম। তোরা এখন দিচ্ছিস অনেক বেশি টাইমে, বাট তোদের ফাইনাল অ্যাসেসমেন্ট যখন হবে তখন 40টা কোশ্চেনের জন্য 1 ঘন্টা টাইম, তো তোকে ফার্স্ট দিতে হবে। তো সেই জন্য প্রথম থেকে প্র্যাকটিসটা রাখ। কি স্যার এই এখানে যারা যারা করছে তারা মোটামুটি সব এক্সপিরিয়েন্স করার জন্য একটা না একটা জায়গা তো স্যার পেয়েই যাবে না কাজ, এটা তো ইম্পর্টেন্ট দেখ, এটা পুরো ডিপেন্ড করে যে তুই তোর পোর্টফোলিওটা কিরাম বানাচ্ছিস, আর সেকেন্ড হচ্ছে তোর যে মেশিন টেস্টটা হবে সেইটা তুই কত ভালো দিচ্ছিস। আমাদের এখানে অনুদীপ থেকে যেহেতু পাঠানো হয়, অনুদীপ থেকে প্রথমে পোর্টফোলিও পাঠানো হয় প্রত্যেকটা স্টুডেন্টের। ধর কোনো একটা কোম্পানিতে আমার 4টে কি 5টা ভ্যাকেন্সি আছে, এবার আমাকে বললো আমি আমার যে ব্যাচটা কমপ্লিট হয়েছে সেই ব্যাচে যেসব স্টুডেন্ট এলিজেবল বা যাদের পোর্টফোলিও রেডি আছে, আমি তাদের পোর্টফোলিওগুলো উইথ বায়োডাটা পাঠিয়ে দিই। এবার পোর্টফোলিওটা পাঠানোর পর ওরা কি করে, পোর্টফোলিও দেখে, বিভিন্ন কোম্পানি পোর্টফোলিও দেখে সিলেক্ট করে ফার্স্ট। ধর আমার 30টা পোর্টফোলিও পড়লো 3-4টে সেন্টার মিলে, সেখান থেকে হয়তো 10 জনকে ওরা সিলেক্ট করলো। সিলেক্ট করার পর এবার ওই 10 জনকে ওরা ডাকবে, ডেকে মেশিন টেস্টে বসাতে পারে, বা হয়তো ওরা পোর্টফোলিও দেখে দেখে পোর্টফোলিওটা নিয়ে হয়তো তোকে ফোন কল করলো, ফোন কল করে হয়তো তোর পোর্টফোলিও তুই জানিসই না, ওরা হয়তো ল্যাপটপে তোর পোর্টফোলিওটা খুলে রেখেছে। এবার দেখে ওই পোর্টফোলিও দেখে দেখে তোকে ইয়ে করবে, কোশ্চেন করবে যে এই ধরনের কাজ কিভাবে করবে তুমি, ওই ধরনের কাজ কিভাবে করবে, কি কি টুলস ইউজ করবে, এরকম ছোটোখাটো কিছু কোশ্চেন করে। তাতে চেক করে নেয় যে পোর্টফোলিওগুলো ঠিকঠাক সেই বানিয়ে, অনেকে ডুপ্লিসিটি করে, স্যার তো সেটা করো না স্যার কোনোদিন। স্যার বলছি, ধরুন আমি ওই সময় কম্পিউটার সামনে নেই, তো আমি কোন ছবিটা দেখে এ করছি আমি তো জানিই না, না, তো আমি সেটা কি তো করে তোকে বলবো? বলে দেবে যে ধরো এই এই ধরনের একটা কাজ করে। ধর সাপোজ আমি তোকে বললাম যে আমার ফটোশপে বা ধর ইলাস্ট্রেটারে একটা লোগো বানাতে হবে, তো ইলাস্ট্রেটারের লোগো আমরা মেনলি পেন টুল দিয়ে বানাই। তো তোকে যদি আমি বলি যে আমাকে ইলাস্ট্রেটারে একটা লোগো বানাতে হবে, তো সেক্ষেত্রে লোগো বানাতে গেলে তুমি কোন টুলটা ইউজ করবে, আমি জাস্ট সিম্পল একটা ইয়ে বলছি, এক্সাম্পল বলছি, তো সেখানে তুই বলতেই পারিস যে হ্যাঁ আমি পেন টুল ইউজ করব। এবার লোগো বানাতে গেলে আমরা যেমন পেন টুল ইউজ করি, সেরকম শেপও ইউজ করি, এরকম বিভিন্ন ইউজ করি। তো তুই যদি প্রপার অ্যান্সার দিস,
সে বুঝে যাবে যে হ্যাঁ এ ঠিক আছে, মোটামুটি এ জানে কাজগুলো। ঠিক আছে? এবার স্যার ধর বলছি এরকম হলো একটা, বলছি স্যার, মানে কোডিং এর কাজ বেশি দেয় না ফটোশপের কাজ দেয়? ডিপেন্ড অন প্রোফাইল, জব প্রোফাইল, তোকে কোন প্রোফাইলের জন্য সিলেক্ট করছে সেটার ওপর। আচ্ছা। যদি দেখা যায় গ্রাফিক ডিজাইন প্রোফাইল, তাহলে মেনলি ফোকাস থাকবে ফটোশপ ইলাস্ট্রেটর, ঠিক আছে? আর আচ্ছা। সেখানে হচ্ছে প্রিন্ট মিডিয়ার কাজ করতে বলবে, তোকে হয়তো জিজ্ঞেস করতে পারে যে তুমি ধরো একটা সাপোজ ভিজিটিং কার্ড বানাচ্ছো, তো ভিজিটিং কার্ড বানাতে গেলে আমাদের রেজলিউশন কি রাখবো বা সাইজ কত রাখবো। তো ভিজিটিং কার্ডের সাইজ হচ্ছে 3/2 আর রেজলিউশন হয় 300। তো এই ধরনের যেসব অ্যান্সারগুলো সেইগুলো ওরা চেক করে নেয়। এইটার পর যারা যারা এইগুলোতে পাস করবে, যারা যারা এলিজেবল হলো, তাদেরকে এবার যদি অনলাইন হয় তাহলে তোকে বাড়িতে একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দেবে, দিয়ে একটা টাইমের মধ্যে তোকে সাবমিট করতে বলবে। হয়তো আজকে দিল, দিয়ে বললো তুমি কালকের মধ্যে সাবমিট করো, বা আজকে সকালে দিল দিয়ে তোকে বললো বিকেল 6টার মধ্যে সাবমিট করো, এরকম একটা ওরা টাইম বেঁধে দেয়। আর যদি অফলাইন হয়, মানে ওদের অফিসে গিয়ে ইন্টারভিউ দিতে হয়, তাহলে ওরা তোকে অফিসে রাখবে, ওখানে তোকে একটা কাজ দেবে, সেই কাজটা ওখানে করে দিয়ে আসতে হবে তোকে। একটা টাইম লিমিট দেবে, সেই টাইম লিমিটের মধ্যে তোকে কাজটা করে দিয়ে আসতে হবে। মানে এবার ওদের মেশিনে করতে হবে? হ্যাঁ, ওদের মেশিনে। এইবারেতে যারা প্রপারলি মেশিন টেস্ট দিতে পারে, মেশিন টেস্ট যাদের ভালো হয় তাদের আটকায় না, মেশিন টেস্ট খারাপ হলে কিন্তু আটকে যায়। আর তারপর তো এইচআর রাউন্ড। ওরা তো স্যার টেকনিক্যাল হয়ে যাওয়ার পর? হ্যাঁ, টেকনিক্যাল হয়ে যাওয়ার পর। এখনো পর্যন্ত আমার ব্যাচের ট্র্যাক রেকর্ড খুব একটা খারাপ না, আমার ব্যাচের ট্র্যাক রেকর্ড এখনো পর্যন্ত খুব ভালো। এবারে একটা ব্যাচ থেকে এক জায়গায় তোর 6জনকে পাঠিয়েছিলাম, 1 2 3 4 5 জনকে পাঠিয়েছিলাম, 5 জনের মধ্যে 4 জন সিলেক্টেড হয়ে গেছে, একজন শুধু পারেনি। স্যার কোন কোম্পানিতে? ওটা গিয়েছিল সেক্টর 5-এ। সেক্টর 5-এ একটা আছে প্যাটেল ইনফোটেক বলে একটা কোম্পানি আছে, সেখানে সেখানে ওরা মেনলি নিয়েছে এইচটিএমএল কোডিং এর ওপর, মানে ওদের মেন ইয়েটা ছিল তোর এইচটিএমএল ডেভেলপার, এইচটিএমএল সিএসএস জানতে হবে, বাকি ওরা শিখিয়ে নেবে। ওখানে যারা জয়েন করছে তোর ওদের 1 মাস ট্রেনিং হবে, ডিউরিং ট্রেনিং ওরা পাচ্ছে 9, ট্রেনিং কমপ্লিট হলে পারফরমেন্সের উপর বেস করে 10 থেকে 12-র মধ্যে স্টার্টিং। এবার তারপর ওদের যা রুলস আছে, তোর 1 বছর অন্তর অন্তর ইনক্রিমেন্ট বা 6 মাস অন্তর ইনক্রিমেন্ট, সেটা ওদের যা রুলস আছে সেই অনুযায়ী। আর স্যার এক্সপিরিয়েন্স থাকলে, হ্যাঁ, এক্সপিরিয়েন্স থাকলে না ওরা তো ফ্রেশার হিসেবে নিচ্ছে, এবার এক্সপিরিয়েন্স থাকলে যাদের অলরেডি ধর কাজের এক্সপিরিয়েন্স আছে, তাহলে তারা তাকে অন্যভাবে ইন্টারভিউ নেবে, সেক্ষেত্রে তোর একটা স্যালারি তো নেগোসিয়েশন হবেই, কিন্তু ডকুমেন্ট থাকতে হবে, ফ্রিল্যান্সার হিসেবে না, ডকুমেন্ট থাকতে হবে। হ্যাঁ স্যার, অফিসেরই ডকুমেন্ট আমার যদি ইয়ে থাকে, যদি অফিস থেকে যদি আমাকে লেটার দেয় সেই লেটার দেখিয়ে তো পাবো। হ্যাঁ, কিন্তু কোন ফিল্ডের এক্সপিরিয়েন্স তোর, কি এই ফিল্ডেই? হ্যাঁ, ইউআই ইউএক্স, মানে ইউআই ইউএক্স ডেভেলপার, ইউআই ইউএক্স ডেভেলপার হিসেবে তুই কি কি জানিস? এইচটিএমএল সিএসএস, জাভাস্ক্রিপ্ট, বুটস্ট্র্যাপ, ওয়ার্ডপ্রেস আর ফটোশপ। আচ্ছা, তুই ওয়ার্ডপ্রেস জানিস? হ্যাঁ, থিম ডেভেলপমেন্ট জানি, পিএইচপি জানি না। পিএইচপি জানিস না? না, শুধুমাত্র থিমটা জানি, হ্যাঁ, থিমটা তুই পিএইচপি অল্প কি দিয়ে জানি, করবি তুই, কি বলে, পিএইচপি অল্প জানি, বেসিক। হ্যাঁ তুই থিম ডেভেলপমেন্টটা কি দিয়ে করিস, মানে ও তুই থিম, একদম র কিনা থিম থিম। ডেভেলপ করিস নাকি হ্যাঁ হ্যাঁ, জাস্ট র র ফ্রন্ট এন্ডটা কন্টেন্ট, কন্টেন্ট চেঞ্জ করতে পারি। না না, ওটা বলছি না, মানে অ্যাডমিন দিয়ে করিস নাকি একদম পুরো হ্যাঁ, অ্যাডমিন দিয়ে। মানে কোর কোর করতে পারিস না, মানে ধর হ্যাঁ একদম থিম ফাইলটাকে ডাউনলোড করে নিয়ে সেই থিমটাকে অল্টার করে বা হ্যাঁ 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 নতুন স্যার, করে হ্যাঁ একদম পুরো ওই ফাংশন রকম। গুলো লিখে করতে পারিস? হ্যাঁ স্যার, এই জন্য মনে হচ্ছে সুমন ভালো ভালো কাজ করে দেয়। তাহলে সুমন তুই আমাকে সিভিটা দিবি তো। তো আচ্ছা। সেক্টর 5 একটা কোম্পানি আছে, আমি তোকে দেখাচ্ছি, আমি ওখানে পাঠাবো। ওই কোম্পানিটা আমার বন্ধুর কোম্পানি, ওদের ডিমান্ড থাকে তো। ও
দাঁড়া, লিকুইড সুমন তাহলে ঢোকেই 20 পেয়ে যাবে, চাপ নেই। হিরো। এই কোম্পানিটাতে পাঠাবো আমি তোকে, ঠিক আছে? এটা তোর সেক্টর 5 একটা কোম্পানি, ওদের মানে মেইনলি ওয়ার্ডপ্রেস বেসড ওদের ইয়ে হয়, প্রজেক্ট আছে, ঠিক আছে? হ্যাঁ দেখ, তাহলে তো স্যার আমি তো এখন তো যেতে পারবো না, কারণ এই কোম্পানির সঙ্গে আমার তো 6 দেখ মাসের দেখ পুরোপুরি এগ্রিমেন্ট করা। সার্ভিসগুলো দেখ, বুঝতে পারবি। কাস্টম হ্যাঁ স্যার, ওয়ার্ডপ্রেস বুঝতে পারছি। ডেভেলপমেন্ট সার্ভিসগুলো এগুলো তো দেখে তাও নিবি। হ্যাঁ দেখ, এগুলো তো স্যার তাও ক্লিন। আমরা যেসবের উপরে কাজ করছি সেটা সব লেতা চাপড়া, চারদিকে শুধু পেজ আর পেজ। কাস্টম পিএইচপি ওয়েব ডেভেলপমেন্ট এইগুলোর ওপর কাজ হয় কিন্তু ওদের। হ্যাঁ স্যার, এইগুলো তো অনেকটা ক্লিন, মানে পরিষ্কার। আর আমাদের যেগুলো কাজ হচ্ছে সেগুলো তো শুধু ভিতরে ঢুকে 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 পেজ ক্রিয়েট করে করে তো আলা হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখানে কি, এখানে তোর একদম ক্লিন কাজ হয়, ক্লিন সাইডের হ্যাঁ হ্যাঁ মানে ক্লায়েন্টের হ্যাঁ স্যার, কাজ হয় ভালো। এখানে এইসব ওয়ার্ডপ্রেসে। কাজই ভালো। তো তুই আমাকে একটু দিয়ে রাখ, স্যার আমি দিয়ে রাখতে পারি, কিন্তু স্যার আমি তো এখন তো এখান থেকে বেরোতে পারবো না, যেহেতু এগ্রিমেন্ট আছে সেরকম 6 মাস, তো আমি এখান থেকে মোটেই তো বেরোতে পারবো না। হ্যাঁ সে ঠিক আছে, তুই তোকে আমি 6 মাস বাদেই পাঠাবো, তো চাপ নেই। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তাহলে তো কোনো অসুবিধা নেই স্যার। কারণ মানে আমি নিজে এই ওয়ার্ডপ্রেস ফিল্ডে 7 বছরের এক্সপিরিয়েন্স আমার। মানে আচ্ছা আমি যে কোম্পানিতে ছিলাম সেখানে আমি ওয়ার্ডপ্রেস টিমের টিম লিড ছিলাম। তো আমার আচ্ছা এখানে 7 থেকে 8 বছরের এক্সপিরিয়েন্স। আমি নিজে আচ্ছা। টিম ডেভেলপমেন্ট করতাম। ও, হ্যাঁ করে তো। সেই জন্য বলছি তুই আমাকে দিয়ে রাখিস এখানে। মানে আমাদের এরকম আরো বিভিন্ন জায়গা থেকে আসে এরকম, যে এখানকার যারা আছে সেরকম কেউ যদি ওয়ার্ডপ্রেসে থাকে, ওয়ার্ডপ্রেস জানা, তো তাহলে আমি তোর মোটামুটি, তুই 6 মাস আগে তো বেরোতে পারবি না, না না না। তোর মোটামুটি ধরে নে মার্চ এপ্রিল নাগাদ আমি তোকে ওখানে ইয়ে করবো, পাঠাবো। ঠিক আছে, ঠিক আছে। তো 6 মাস পরে আমরাও যাবো তাহলে। হ্যাঁ সে তো যাবি। স্যার না বলছি যে স্যার ওয়ার্ডপ্রেসটা আলাদা, ওয়ার্ডপ্রেস তুলতে গেলে তোদের আর একটু ওয়ার্ডপ্রেস টাইম লাগবে, তোদের আলাদা করে একদম ওয়ার্ড শিখতে হবে। ওয়ার্ডপ্রেস তো এই সিলেবাসে নেই তো। না ওয়ার্ডপ্রেস এই সিলেবাসে নেই। ওয়ার্ডপ্রেস শিখতে হলে সবচাইতে ভালো হয়, ওয়ার্ডপ্রেস শিখতে হলে আগে পিএইচপি শেখো তারপর ওয়ার্ডপ্রেস শেখো, তাহলে তো আমি ঠিক স্যার হবে। অতটা ভালো জানতাম না, এই অফিসে এসে শিখেছি পুরোটাই। আমরাও তাই, আমরাও ফার্স্টে এইচটিএমএল ডেভেলপার হিসেবে ঢুকেছিলাম, হ্যাঁ স্যার, আমি পরে শুধু তোর এইচটিএমএল সিএসএস টাই বেসিক জানি, ইয়ে ওয়ার্ডপ্রেস টিম ওয়ার্ডপ্রেস সেরকম ডেভেলপমেন্ট জানতাম না। এইখানে ও জয়েন করে ওয়ার্ডপ্রেস শিখে গেছি, হেভি কাজ হচ্ছে এখন। ওটা কাজ করতে করতে অনেক কিছু শিখে যাবে। হ্যাঁ আমাদের আমার এইচটিএমএল সিএসএস শেখা বাদ বাকি জাভাস্ক্রিপ্ট, জেকোয়ারি, পিএইচপি, ওয়ার্ডপ্রেস, ডটনেট, তারপর তোর অ্যাঙ্গুলার, এগুলো সবই আমার অফিসে কাজ করতে করতে শেখা। অ্যাঙ্গুলারটা স্যার জানেন, ওইটা শেখার খুব ইচ্ছা আছে, ওইটা এখন বাজারে খুব চলছে, বিরাট অ্যাঙ্গুলারের চলছে। থেকেও এখন সবচাইতে ভালো চলছে রিয়্যাক্ট। রিয়াক্ট চলছে, হ্যাঁ অ্যাঙ্গুলারের রিয়াক্ট মার্কেট তো ডাউন আর হয়ে গেছে, রিয়্যাক্ট হচ্ছে সবচেয়ে ভালো। রিয়াক্ট রিয়াক্ট অ্যাঙ্গুলারের চলছে, থেকে রিয়্যাক্ট ডটনেটও অনেক চলছে, বেশি স্টেবল। ডটনেটও ভালো চলছে। অ্যাঙ্গুলারের থেকে রিয়্যাক্ট অনেক বেশি স্টেবল। হুম। ঠিক আছে, তুই আমাকে পাঠিয়ে রাখিস, আর স্যার তুই ঠিক ওখানে আছে। কর, তারপর আমি তোকে বিভিন্ন জায়গায় কন্ট্যাক্ট দিয়ে দেবো, অসুবিধা হবে না। স্যার প্রত্যেকজনকেই ঠিক বলছি, আছে। কারুর কেউ যদি মনে হয় যে আমি রেডি, আমাকে পোর্টফোলিও সমেত দিতে হবে, তবে আমি কিন্তু সেখানে তাকে প্লেসিং করতে পারবো। যে কোনো জায়গায় প্লেসিং করতে গেলে আমার পোর্টফোলিও লাগবে। স্যার আমাদের ব্যাচটা কি কমা হয়ে গেল? কেন কমা হয়ে যাবে কেন? স্যার ওয়ার্ড প্লেস নেই, ইলাস্ট্রেটর নেই, তা স্যার হাফ কিছুই নেই। ওয়ার্ডপ্রেস কোথাও নেই। ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট আলাদা করে শিখতে হয়। ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট প্রত্যেক যে কোনো জিনিস শেখার একটা মানে ওয়ে থাকে। তোরা যেটা শিখছিস সেটা হচ্ছে ওয়েবের ফ্রন্ট এন্ড, এইটা কমপ্লিট করার পর তারপর তোদেরকে ফার্স্টে যে কোনো একটা জব, বাবার টাকায় কত শিখবি, আগে নিজে একটা জবে ঢুকবি, ঢুকে উইকেন্ডে হোক অফিস থেকে ফিরে হোক বিভিন্ন জায়গাতে শেখানো হয়, সেসব আমি কন্ট্যাক্ট দিয়ে দেবো, সেসব নিয়ে তোদের চাপ নেই। ওখানে গিয়ে তোরা অফিসের সাথে সাথে সাইড বাই হ্যাঁ সাইড স্যার, কলকাতার মধ্যে অনেক টেকনোলজিগুলোকে। জায়গাতে আছে, কলকাতার মধ্যে অনেক জায়গাতে আছে, কম টাকাতে ঘন্টার কোর্স করা যায়, কয়েক হ্যাঁ ঘন্টার। কোথায়?
কলকাতাতেই আছে, অনেক কলকাতাতেই আছে, কয়েক ঘন্টার কোর্স করা যায়। ওগুলোতে কিছু হবে না, কয়েক ঘন্টায় কোর্স করে কিছু হয় না ওগুলোতে। আর ওগুলো তো তার এমনিতেও মধ্যে টাকা কি নষ্ট। যায়, 2 ঘন্টা 1 ঘন্টা ওগুলো থাকে 40 একটা 60 রেগুলার এরকম। বেসিসে, মানে যে কোনো জিনিস শিখতে একটা টাইম লাগে, ঠিক আছে? শর্টকাটে কোনো জিনিস শেখা যায় না। পুরোটাই প্র্যাকটিসের উপর নির্ভর করে। যারা বলে যে 4 ঘন্টা কি 5 ঘন্টায় আমি তোমাকে এটা শিখিয়ে দেবো, আলটিমেটলি কিছু শেখায় না, টাকাটা নিয়ে না চলে যায়। স্যার, না স্যার, প্র্যাকটিসের উপর নির্ভর করছে, ওসব যেরকম না, প্র্যাকটিস করবে। ওরকম না। এরকম বিভিন্ন জায়গা আছে যেখান থেকে তোরা আগে চাকরিতে জয়েন কর, তারপর সেসব কন্ট্যাক্টগুলো দিয়ে দেবো, সেখানে কন্ট্যাক্ট করে শিখবি, তোদের চাকরির হ্যাঁ স্যার, আপনি পাশাপাশি তো ওগুলোও আছেন, তোলা হয়ে যাবে। আপনি থাকলেই হবে স্যার, তার কি দরকার। প্রথম 1 স্যার থেকে 2 বছর টার্গেট রাখবি নিজেকে আপগ্রেড করার। এখানে বেসিকটা শিখে জবে ঢোকো, তারপরেতে এবার নিজেকে আস্তে আস্তে আপগ্রেড করো, করে মার্কেটের জন্য রেডি করো, করে এবার তুমি সেই কোম্পানি ছেড়ে ভালো কোম্পানির দিকে মুভ করো। এইটা হচ্ছে নিয়ম। হ্যালো, হ্যাঁ, বলছি যে আমার বাড়িতে মানে কৃষ্ণনগর, তো এই মুহূর্তে কলকাতায় হ্যাঁ থেকে কোনো কাজ করে, মানে আমি তো অ্যাকচুয়ালি তো কলকাতা থাকতে গেলে তো কিছু তো একটা এক্সপিরিয়েন্স আছে, তো সেখানে থেকে কাজ করে প্লাস এই কোর্সটা করে তো তাহলে মাঝে মধ্যে সেন্টারে গিয়েও শিখতে পারবো। তো এরকম কি কোনো কাজ আছে স্যার আপনার কাছে, যে আমি ওখানে গিয়ে থেকে কাজ করে প্লাস এই কোর্সটা করে যদি মানে তারপর কোর্স কমপ্লিট হলে ইন্টারভিউ, মানে যখন ইন্টারভিউ হবে বা যদি সেন্টারে যাওয়ার প্রয়োজন হয় যেতেও পারবো, এরকম কি কোনো মানে ইয়ে আছে কোনো? তুই কিসের কাজ জানিস সেটা বল, কি কি জানিস তুই? জানি বলতে স্যার আমি তো অ্যাকচুয়ালি ওই ট্যালি মানে এর উপরও কোর্স করা আছে, মানে ট্যালির ওপর এক্সেল এসব সব কোর্স করেছিলাম। আর আগে আমি এমনি সেলসে কাজ করতাম, মার্কেটিং লাইন আচ্ছা, দিয়ে। তারপরে আমি এই লাইনটা আমি আছি যে একটা ইন্টারেস্টিং লাইন, প্লাস একটা যেহেতু একটা কেরিয়ারে একটা গ্রো করার একটা ইয়ে আছে, মানে একটা সোর্স আছে এখান থেকে। এখান থেকে আমার অনেক মানে বন্ধুরা করেছে, করে মানে তার একটা কেরিয়ার ডেভেলপমেন্ট, যাই হোক একটা মানে স্টেবল কেরিয়ার আছে। তো আচ্ছা। সেই কারণে আমি এই কোর্সটা জয়েন করি, আর আমি এখান থেকেই করি আর কি, যেহেতু একটা ভালো একটা জায়গা নদীপ। তো করে আমি এটা করছি। এবার ব্যাপারটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি লোকেশনটা অনেকটা দূর, মানে কৃষ্ণনগর। এবার হ্যাঁ, এটা কৃষ্ণনগর, লোকেশনটা একটু দূরে, আর কিছু না। হ্যাঁ, তো এবার কি ঠিক আছে, যেহেতু তুই ট্যালি ফ্যালি জানিস যখন, আমার একটু দেখতে হবে তাহলে, আমাকে একটু সিভিটা দিয়ে রাখিস, আমি একটু দেখবো তাহলে। আর তুই এমনিও আপনাতে একবার দেখিস, আপনা.com, ওখানে দেখবি ওখানে অনেক কিছু ইয়ে থাকে, তোর ফ্রেশার হিসেবে রিক্রুটমেন্ট করে ওরা, তো সেখানে একবার চেক করতে পারিস নিজে থেকে। ওয়ার্ক ঠিক ফ্রম আছে হোম মানে থাকে অনেকের, মানে আমার। কলকাতার মধ্যে একেবারে কি হবে, আমি সেন্টারে গিয়েও অনেক সময় ইয়ে করতে পারবো, কারণ এখান থেকে আমার হ্যাঁ, তুই একটা জব পেলে তো তুই এদিকে চলে আসতে পারবি তুই তখন, ঠিক আছে? আমি ওটাই চাইছিলাম যে আপনাতে আমার একটা স্টুডেন্ট, তো আপনা থেকে একটা গ্রাফিক ডিজাইনিংয়ে ওখানে শুধু ফটোশপের ওপর ছেলেপুলে চেয়েছিল, তো ফটোশপের কাজও ভালো জানতো, ও এখানে শিখতে শিখতেই ওখানে ঢুকে যায়, দিয়ে ও বাড়ি থেকে ওয়ার্ক ফ্রম হোম ওটা, তো বাড়ি থেকে ক্লাসও করতো, আমার ওর কাজও করতো, কাজের ফাঁকে ফাঁকে ক্লাসও করে নিত, এভাবে কমপ্লিট করেছে। ওখানে দেখতে পারিস। বাদ আচ্ছা, বাকি আমার কন্ট্যাক্টে যেগুলো আছে সেগুলো যদি কোনো সেরকম আমি খবর পাই সেগুলো তাহলে আমি বলবো। আচ্ছা, বলছি ঠিক এটা কি আছে? আপনার APNA আপনার? হ্যাঁ, আপনাতে একবার দেখ। আপনার কি এটা কি কোনো আপনা জব, এই যে এটা, এখানে ফ্রেশার হিসেবে তুই ইয়ে করতে পারবি, লগ ইন ফগ ইন করে তুই এখানে ফ্রেশার হিসেবে অ্যাপ্লাই করতে পারবি। আছে, এটা একটা পোর্টাল, এখান থেকে বেশ তা বলছেন প্রত্যেকটা লিঙ্ক গুলো একটু আমাদের গ্রুপে দিয়ে দেন না, প্রত্যেকটা লিঙ্ক। ওইভাবে লিঙ্ক দেয়া যায় বল? সব আরে প্লে স্টোরে গিয়ে আপনার ফোনে স্টোরে আছে। বেরিয়ে যাবে। হ্যাঁ, প্লে স্টোরেই আছে ওটা, দেখ। স্যার